চ্যাপ্টার কত? এটা চ্যাপ্টার 3। চলো তাহলে এসিডিসি চ্যাপ্টার থেকে শুরু করলাম। ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, চ্যাপ্টার 3। এসিডিসি, ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। প্রথমে অঙ্ক নাম্বার 2। অঙ্ক নাম্বার 2 থেকে শুরু করলাম। দেখো, স্টার কোম্পানি প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট এন্ড হ্যাজ দ্য ফলোইং কস্ট স্ট্রাকচার। নাম্বার অফ ইউনিট প্রডিউস ইচ ইয়ার, প্রত্যেক বছরে উৎপাদনের পরিমাণ। তারা পণ্য উৎপাদন করছে 6,000 ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা, ডিরেক্ট লেবার 4 টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1 টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3 টাকা, ফিক্সড কস্ট পার ইয়ার, প্রত্যেক বছরে স্থির ব্যয়। ম্যানুফ্যাকচারিং ওভারহেড 30,000 টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 10,000 টাকা। রিকোয়ারমেন্ট 2টা বলা হয়েছে। 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট, মানে পণ্যের উৎপাদন ব্যয় বের করতে বলছে, ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ডিরেক্ট কস্টিং। আর 2 নম্বর বলছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। একটা হলো ডিরেক্ট কস্টিং এ বাই করতে, আর একটা বলছে অ্যাবজর্পশন কস্টিং এ বের করতে। প্রত্যেক ইউনিটের ব্যয়, ইউনিট প্রোডাক্ট কস্ট বের করতে বলছে। তো আমরা রিকোয়ারমেন্ট 1 and 2 একবারে করে ফেলবো। রিকোয়ারমেন্ট 1 and 2। স্যার এখান থেকে কি অঙ্ক আসে? জি, এটা থেকে আসবে অঙ্ক। ইউনিটস প্রোডাক্ট কস্ট, এটার আরেক নাম হলো কস্ট পার ইউনিট। একটু কষ্ট করে শিখতে পারলে কমন পড়বে, এটা থেকে অঙ্ক সবসময় আসবে। প্রথম অঙ্কের ইনফরমেশনটা ভালো করে বুঝলে বাকিগুলো পারবো। এলিমেন্টস অফ কস্ট বা ডিটেলস লেখলেও হবে। অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। আর এপাশে লিখবো আমরা ভেরিয়েবল কস্টিং। মনে রাখবে ভেরিয়েবল কস্টিং এর আরেক নামই হলো ডিরেক্ট কস্টিং, এটার অপর নাম। ডিরেক্ট ম্যাটেরিয়াল আমি কিভাবে করতেছি সেটা একটু খেয়াল করো। তারপরে ডিরেক্ট লেবার। এই চ্যাপ্টারের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা যারা আগে করছো তারা একটু ছবি তুললা গ্রুপে শেয়ার করো। ডিরেক্ট লেবার কস্ট 4 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা দেওয়া হলো 1 টাকা।
ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1 টাকা। স্যার এটা তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড লেখা, ভেরিয়েবল তো লেখা উপরে নাই। শিরোনাম লেখা আছে, দেখো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এই জি স্যার। শিরোনামটা লেখা কোলন দিয়ে বাকিগুলো লেখা আছে, পাইছো? জি স্যার। এর মধ্যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড। তো আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল লিখলাম, ডিরেক্ট লেবার লিখলাম, আর ভেরিয়েবলটা এখানে যুক্ত করে ফেলছি, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আচ্ছা স্যার। এরপরে আবার লিখবো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আছে সেটা আছে 30,000। এখন এই অঙ্কে পণ্য উৎপাদন করছে 6,000। 30,000-কে 6,000 ইউনিট দিয়ে ভাগ করলে এক ইউনিটের দাম 5 টাকা। এরপরে আমি এটা নিয়ে আলোচনা করব। সুতরাং কস্ট পার ইউনিটস, এখানে হলো 60 টাকা, 5 টাকা, 12 টাকা, আর এখানে হলো 7 টাকা। দেখো, পণ্য উৎপাদন করতে 4টা উপাদান লাগে। পণ্য উৎপাদন করতে 4টা উপাদান লাগে। এই 4টা উপাদানকে বলা হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, আর ফিক্সড ওভারহেড। পণ্য উৎপাদনের এই 4টা উপাদান দ্বারাই পণ্য উৎপাদনের হিসাব নির্ণয় করা হয়। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, কমার্শিয়াল, এরকম নামে যে খরচ, বিক্রয় জাতীয় খরচগুলো পণ্য বিক্রয় করতে প্রয়োজন হয়, পণ্য উৎপাদন করতে প্রয়োজন হয় না। পণ্য উৎপাদন করতে উপাদান লাগে 4টা, মনে রাখবা, প্রোডাকশন করতে। আজকে রুলস গুলো একটু সবাই শেয়ার করো, যারা পায় নাই তারা একটু যাতে লিখতে পারে। এই যে প্রোডাকশন মানে উৎপাদন বললাম, এখানে ম্যাটেরিয়াল উপাদান হবে হলো 4টা। একটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা হবে ডিরেক্ট লেবার, আর একটা হলো ভেরিয়েবল ওভারহেড, আর একটা হবে ফিক্সড ওভারহেড। এই 4টা উপাদানের ফলে একটা পণ্য উৎপাদন হয়। কাঁচামাল, শ্রমিকের ব্যয়, ভেরিয়েবল কারখানা খরচ, আর ফিক্সড কারখানা খরচ মানে উপরি ব্যয়। এই 4টা উপাদান দ্বারা পণ্যের উৎপাদন ব্যয় বের হয়। আমাদের অঙ্কে 2টা মেথড হয়, একটা হলো এসি মেথড হয়, আর একটা হলো ভিসি মেথড হয়। এসি মেথড বিসি মেথডের পার্থক্য বুঝতে হয়। যদি কখনো প্রোডাকশন এরকম বলা হয়, প্রোডাকশন পার ইউনিট, প্রোডাকশন বলা হয় যদি, বা কস্ট পার ইউনিট বলা হয়, তখন এই 4টা উপাদান আমাদেরকে লিখতে হবে। তো এসি মেথড ডিসি মেথডের মধ্যে 4টা উপাদান লিখব। প্রথম উপাদানটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা 2 ঘরে বসবে। দ্বিতীয় উপাদানটা এটা ডিরেক্ট লেবার, এটাও 2 ঘরে বসবে। 3 নাম্বার যে উপাদানটা আছে ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড এটা 2 ঘরে বসবে। আর ফিক্সড ওভারহেড শুধুমাত্র এইটা, এটা শুধু এসি মেথডে বসবে আর ভিসি মেথডে বসবে না। যদি আমরা এই 4টা উপাদানের 4টা নিয়ে পণ্যের উৎপাদন ব্যয় বের করি তাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং। আর যদি আমরা 4টা উপাদানের মধ্যে 3টা উপাদান অর্থাৎ ফিক্সডটাকে বাদ দিয়ে দেই, তাহলে হয়ে যায় ভেরিয়েবল কস্টিং মেথড। আর ভেরিয়েবল কস্টিং মেথডের অপর নাম হলো ডিরেক্ট কস্টিং মেথড। তাহলে আমরা কি করলাম, পণ্য উৎপাদন করতে এই 4টা উপাদানের বেশি অবশ্যই কিছু লাগে না। এই অঙ্কে খরচ দেওয়া আছে 5টা। একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা, ডিরেক্ট লেবার 4 টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েবল 1 টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 3 টাকা। তাহলে খরচ আছে এরকম 4টা,
কিন্তু পণ্য উৎপাদন করতে লাগে, এখানে 5টা দেওয়া আছে, পণ্য উৎপাদন করতে লাগে হলো 4টা। আর 4টা উপাদানের মধ্যে নিচে যে বিষয়টা দেওয়া আছে ফিক্স, সেটা একসাথে ম্যানিপুলেট করা আছে। তো এই 4টা উপাদানের মধ্যে আমাদের বলছে পণ্যের উৎপাদন ব্যয় বের করতে, একটা হলো এসি মেথডে আর একটা হলো ভিসি মেথডে। এই দুইটা মেথডে বাই করতে বলছে। তো আমাদের এই কনসেপ্টটা অনুযায়ী যে ডিরেক্ট ম্যাটেরিয়াল এসি ডিসি দুই জায়গায় বসবে, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল দেখো এসি মেথড ডিসি মেথড দুইও জায়গায় বসাইছি। ডিরেক্ট লেবার দুইও ঘরে বসবে, এই জন্য ডিরেক্ট লেবার এখানেও বসাইছি এখানেও বসাইছি। ভেরিয়েবল ওভারহেড দুইও ঘরে বসবে, তাই ভেরিয়েবল ওভারহেড মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা এখানেও বসলো এখানে বসলো। আর ফিক্সড ওভারহেড শুধু এসি মেথডে বসবে, তাই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড শুধু এসি মেথডে বসাইছি আর এখানে বসাইনি। এটা যোগ করার পরে পাইছি 12 টাকা, মানে অ্যাবজর্পশন কস্টিং মেথডে পণ্য উৎপাদন করতে 12 টাকা লাগে, আর ভেরিয়েবল কস্টিং মেথডে পণ্য উৎপাদন করতে 7 টাকা লাগে। অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ভেরিয়েবল কস্টিং এ বসে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা বিষয়, এখানে টোটাল পণ্যর ফিক্সড ওভারহেড লাগছিল 30,000, আর এই 30,000 টাকা ব্যয়ে আমরা পণ্য উৎপাদন করছি 6,000। তাই আমরা এই 6,000 দিয়ে ভাগ করে একটা পণ্যের ব্যয় বাই করছি। এখন বলতে পারি যে এগুলো ভাগ কেন করি নাই, কারণ এগুলো পার ইউনিট দেওয়া আছে, লেখাই আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর ফিক্সড কস্ট পার ইয়ার বলছে, পার ইউনিট বলে নাই। তাহলে ফিক্সড কস্ট গুলোকে ভাগ করছি, ভেরিয়েবল কস্ট গুলোকে ভাগ করিনি। যদি ওইখানেও পার ইয়ার দেওয়া থাকতো, ম্যাটেরিয়াল লেবার এগুলোও যদি পুরাটা ইয়ার থাকতো, তাহলে এগুলো ভাগ করে নিতাম। এই 1 নাম্বার অঙ্ক শেষ, এতটুকুই। পার্ট বি এর জন্য এই টাইপের অঙ্ক আসবে, এই টাইপের অঙ্ক পার্ট বি তে থাকে। 1 নাম্বার অঙ্কটা হয়ে গেছে। 3 নাম্বার অঙ্ক কি দিয়েছি? দেখো তো, বলো তো, 3 দিয়েছি? জি স্যার। আচ্ছা, 1 নাম্বার তোলা হয়েছে আশা করি, তাহলে আমরা 3-এ যাব। তাহলে আমরা কিন্তু পার্থক্যটা বুঝে ফেললাম যে দুইটা মেথডের মধ্যে পার্থক্য শুধুমাত্র ফিক্সড, ম্যানুফ্যাকচার। যেটা এসি মেথডে বসে বিসি মেথডে বসে না। এই কনসেপ্টটুকু মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের অঙ্ক করা পসিবল। এটা এমন চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসেনি এমন ঘটনা কখনোই ঘটেনি, সব সময় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। তো আমরা এখন 3 নাম্বার অঙ্কটা করতে চাই। দেখো, 3-এ বলছে ডিউরিং দ্য পাস্ট ইয়ার, বিগত বছরে গ্রিন কোম্পানি উৎপাদন করছে 1,50,000 ইউনিট, নর্মাল 100% ক্যাপাসিটি, মানে তার যতটুকু উৎপাদন ক্ষমতা পুরোটা ব্যবহার করে সে 1,50,000 ইউনিট পণ্য উৎপাদন করছে। অফ এ প্রোডাক্ট, একটা পণ্য উৎপাদন করছে, এন্ড সোল্ড এবং বিক্রি করছে 1,20,000 ইউনিট। মনে রাখবা, উৎপাদন করে বিক্রি করার পরে অবশিষ্ট যা থাকে সেটাকে আমরা বলবো হলো সমাপনী মজুত পণ্য। উৎপাদন করছে 50,000, মানে 1,50,000, আর বিক্রি করলে 1,20,000, তাহলে 30,000 পণ্য অবিকৃত অবস্থায় কারখানায় রয়ে গেছে। উৎপাদিত পণ্য থেকে বিক্রয় বাদ দেওয়ার পরে যা থাকে সেটাকে আমরা বলবো সমাপনী মজুত পণ্য। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ 3 লাখ টাকা উৎপাদন ব্যয়, 3 লাখ টাকা ডিরেক্ট ম্যাটেরিয়ালস, কাঁচামাল লাগছে 3 লাখ টাকা। 2 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, সেখানে দেখো ম্যাটেরিয়াল লাগছে পার ইউনিট 2 টাকা, প্রত্যেক ইউনিট বলছে, কিন্তু এখানে তারা প্রত্যেক ইউনিট না বলে টোটাল 3 লাখ টাকা লাগছে সেটা বলে দিছে, তাই আমরা প্রত্যেক ইউনিট বের করব। ডিরেক্ট প্রোডাকশন কস্টের ক্ষেত্রে ম্যাটেরিয়াল লাগছে হলো 3 লাখ টাকা, 3,75,000 টাকা ডিরেক্ট লেবার, 1,50,000 টাকা ভেরিয়েবল ওভারহেড, আর বলা হয়েছে 1,87,500 টাকা ফিক্সড ওভারহেড। এই হলো তথ্য দেওয়া আছে। আর রিকোয়ারমেন্ট বলছে ইউজিং ভেরিয়েবল অ্যান্ড স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড মানে অ্যাবজর্পশন কস্টিং, মানে এসিডিসি দুইটা মেথডে কম্পিউট পার ইউনিট কস্ট, মানে উৎপাদন ব্যয় করতে বলছে পার ইউনিট, প্রোডাকশন অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি কস্ট এবং সমাপনী মজুদের মূল্য ব্যয় করতে বলছে, দুইটা। তো আগের অঙ্কটাই যদি আমরা খেয়াল করি, 2 নাম্বার অঙ্কটাই, সেখানে ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড এই 3টা পার ইউনিট দেওয়া ছিল, তাই ডিরেক্ট বসাইছি।
আর ফিক্স যেটা সেটা বছরে দেওয়া ছিল, ইউনিট দিয়ে ভাগ করে বসেছি। কিন্তু যে অঙ্কটা এখন করব এই অঙ্কটায় কোনোটাই পার ইউনিট দেওয়া নাই, প্রত্যেকটাই দেওয়া আছে হলো টোটালে। প্রত্যেকটাই আমাদেরকে দেয়া আছে টোটালে, তাই টোটালকে আমরা ইউনিটে কনভার্ট করে নিব। চলো তাহলে আমরা লিখি কস্ট পার ইউনিটস বা প্রোডাকশন কস্ট পার ইউনিট। দুইটা মেথডে করতে হবে। এলিমেন্টস অফ কস্ট অথবা ডিটেলস যেভাবে লেখো। প্রথমটা অ্যাবজর্পশন কস্টিং, পরেরটা হলো ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং আর একটা হলো ভেরিয়েবল কস্টিং। এখন আমরা মানগুলো বসাইতে চাই। প্রথমে আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। তোমরা দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের দেওয়া আছে 3 লাখ, আর উৎপাদন করছে 1.5 লাখ। তোমরা একটু 3 লাখে 1.5 লাখ দিয়ে ভাগ করলে 2 টাকা বের হয়ে যায় না? ক্যালকুলেট করো। জি স্যার। ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবার কস্ট আছে হলো 3,75,000, আর পণ্য বানাইছি 1.5 লাখ পণ্য। 2.5। এটা ভাগ করলে জি স্যার। 2.5। এরপরে লিখবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ রে আমরা 3 লাখ দিয়ে ভাগ করব, তাহলে 0.5। 0.5। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,87,500। এটাকে আমরা আবার ভাগ করব 3 লাখ ইউনিট দ্বারা। এটা করো তো। 0.625। এটা দিয়ে এটারে ভাগ করলে 0.625। এটা এই মেথডে বসে না। সুতরাং কস্ট পার ইউনিট, এখন এই অংশটা যোগ আবার এই অংশটা যোগ। প্রথমটা 5.625। এটা হলো 5.625, পরেরটা 5। পরেরটা হলো 5 টাকা। এ হলো প্রথম আনসার। এই অঙ্কটায় যেটা করলাম প্রত্যেকটাকে ইউনিট দিয়ে ভাগ করছি। স্যার 3 নাম্বারটা বুঝি নাই, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1.5 লাখের 3 লাখ দিয়ে ভাগ, এটা বুঝি নাই। ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1.5 লাখ টাকা দেওয়া আছে দেখো, জি স্যার আর দেখছি। পণ্য উৎপাদন করছে প্রথম লাইনে দিয়ে দিছে 1.5 লাখ ইউনিট দিয়া। ইউনিট হুম 1.5 লক্ষ ইউনিট প্রথম লাইনে দেওয়া আছে, পণ্য বানাইছি। কাঁচামাল লাগছে 3 লাখ টাকার, তাই 1.5 লাখ পণ্য বানাইছি। 3 লাখে 1.5 লাখ দিয়ে ভাগ করে 2 টাকা। এসিতেও বসবে ডিসিতেও বসবে, আমি সাধারণত এটাকে এসি বলি, এটাকে বলি ভিসি। আবার লেবার লাগছে এইটা, ইউনিট বানাইছি 1.5 লাখ, সবসময় 1.5 লাখ দিয়ে ভাগ, তাই ভাগ করে এটা বসাইলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কারখানার পরিবর্তনশীল উপরিব্যয়, সেটা 1.5 লাখ টাকা লাগছে। ইউনিট তো বরাবর, সরি এটা ইউনিট কত,
1.5 লাখ স্যার না? 1.5 লাখ স্যার, এইটাই এই জন্য বললাম সবটি তো 1.5 লাখ দিয়ে ভাগ হয়েছে, এটা 3 লাখ হয়েছে। 3 লাখ কই পাইলাম আমি? এটা ভুল লিখছি না? গেল। এক হয়। কত হবে? 1? জি স্যার। এক। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, আর ওটা কি একবার 1.5 লাখ একটু হবে? কষ্ট করে যোগ করো। তার ফিক্সড ওভারহেড যেটা, এটা 1.5 লাখ, 1.5 লাখ। পণ্য স্যার বানাইছি যতটা 1.5 লাখ না? উৎপাদন করছি তা দিয়া ভাগ দিতে হইব। যে কয়টা পণ্য বানাবো সেটা দিয়ে ভাগ দিতে হবে, রাইট? যে কয়টা পণ্য বানাবো আমি কোথায় দেখলাম? 1.25 প্রোডাকশন, এটা 1.25, 25 এটা এখানে বসবে না, কষ্ট করে আর একবার যোগ করো। সবগুলো 1.5 লাখ ইউনিট দিয়া ভাগ। যতটা স্যার পণ্য প্রথমটা বানাইছি। 6.75 আচ্ছা, যদি আমরা এইটা যোগ করি, এটা যোগ করলে পাইছি 6.75, পরে এটা যোগ করলে 5.5। জি স্যার 5.5 হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 3 লাখ ভুলে লেখা হয়েছিল। এখন এই অঙ্কে আরো একটা রিকোয়ারমেন্ট বলছে। আরেকটা রিকোয়ারমেন্ট বলছিল ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু, মানে সমাপনী মজুত পণ্যের কর খরচ দেখাইতে। তো আমাদেরকে কি করতে হবে? সমাপনী মজুত পণ্যের খরচটা বের করে দেখাইতে হবে। চলেন তাহলে আমরা সমাপনী মজুত পণ্যের খরচটা বের করি। তো উপরের দিকে আমি লিখি, এভাবে লিখবো, ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি, ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, এটার জন্য প্রোডাকশন মাইনাস সেলস গুণন কস্ট পার ইউনিট। এরপরে প্রথমটা হলো এসি মেথড। আমাদের এই অঙ্কে প্রোডাকশন হলো 1,50,000, সেল হলো 1,20,000, আর এসি মেথডে পার ইউনিট আছে 6.75। আর একটা হলো ভিসি মেথড। আমরা যদি ভিসি মেথডে মান বসাই, 1,50,000 মাইনাস 1,20,000 ইন্টু 5.5, উপরের দুইটা গুণ করলে ওটার অ্যান্সার বের হয়ে যাবে। প্রথমটা 2,02,500 2,02,500, 500 2,02,500, পরেরটা 1,65,000 1,65,000। এ হলো 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক। এই চ্যাপ্টারটা করার পরে তোমরা ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং করো। আর সরি, ডিরেক্ট কস্টিং তো ধরলামই, ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং না। এইটা করার পরে তোমরা ধরো, কি বলো এটাকে, ফ্লেক্সিবল বাজেট। এটা করার পরে অবশ্যই তোমরা ফ্লেক্সিবল বাজেট করবা, কারণ ফ্লেক্সিবল বাজেট 4টা অঙ্ক করলে একটা আমরা ইনশাল্লাহ কমন পাবো। একদম মোটামুটি একদম কনফার্ম 4টা করলে একটা কমন পাইবা ফ্লেক্সিবল স্যার এই বাজেট। চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সব অঙ্ক কি এইরকমই? জি না, স্যার এই চ্যাপ্টারে সাজেশন মোট কয়টা অঙ্ক? আমার তো ভাই মনে নাই আমি কয়টা অঙ্ক সাজেশনে দিছি। এখন বলছো এই চ্যাপ্টার ধরতে, তো এই চ্যাপ্টারে যেগুলো সাজেশন দিছি তোমাদেরকে ওগুলা জিজ্ঞেস করব, তোমরা একটা একটা করে কইবা, আমি করাই অঙ্ক দেবো। দিছে 8টা দিছে সাজেশনে। 8টা পুরা করানোর দরকার হবে না, 8টা অল্প দিছে। একটা করলেই। এতগুলা? 8টা না, 8টা দিছে। 8টা দিছে। 8টা আটটা আচ্ছা কোথায়? 8টা হোক, সমস্যা নাই, 8টা তো আর পুরাটা করতে হবে না।
8টার আগেই আমরা ক্যালকুলেট করে শেষ করব। আচ্ছা, এরপরে আমারে বলো তো এই পেজের এরপরে কয় নাম্বার অঙ্কটা দিছি? স্যার 6 6 নাম্বার। নাম্বার। 6 নাম্বার। চলো আমরা 6 নাম্বার অঙ্কটায় যাই। এই পেজে এরপরে 6 নাম্বার। স্যার এই দুইটা তো সহজই লাগলো। এগুলো মানে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, বাকি ফরম্যাট তো অনুযায়ী করতে হয়, ঠিক আছে। ফরম্যাট অনুযায়ী করলে সহজই অঙ্ক। এখন তোমাদেরকে দুইটা জিনিস শিখাবো, সেটা একটু মনে রাখতে হবে। এটা করতে করতে শিখে ফেলবো, কয়েকবার প্র্যাকটিস করবা। যেমন 6 নাম্বার অঙ্কটা যদি তোমরা ভালো করে 3-4 বার করো, তাহলে আমি মোটামুটি 100% শিওর যেটা পরীক্ষায় আইবো এটা তোমরা মিলিয়ে আইতে পারবা। 6 না হোক, যেটা আইবো ওটা মিলিয়ে আইতে পারবা যদি তোমরা 6 নাম্বার অঙ্কটা মনোযোগ সহকারে 3-4 বার করো। জাস্ট 6 নাম্বারের কনসেপ্টটা মাথায় রাইখা যে অঙ্কটা আইবো ওই কনসেপ্ট অনুযায়ী এন্ট্রি গুলা দিকা দিকা বহায় দেওয়ান্তি, তাহলে অঙ্কটা কমন পড়ে যাব। দেখো, স্টার কোম্পানি is comparing its present absorption costing practice with the variable costing method. An examination of its record of product the following information. তার মধ্যে প্রথমে বলছে ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি, সর্বোচ্চ কারখানার উৎপাদন ক্ষমতা। প্রথম কথা, ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি কোনো কাজ নাই, এটা হুদ্দাই দিছে। তাহলে খেয়াল করো, ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি 40,000 ইউনিট, এটা অঙ্কের অযথা একটা তথ্য, এটা অঙ্কে আমাদের কাজে লাগবে না। এরপরে হলো নরমাল ক্যাপাসিটি। নরমাল ক্যাপাসিটি এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস। নরমাল ক্যাপাসিটি 36,000 ইউনিট। মনে রাখবা, নরমাল ক্যাপাসিটির বিকল্প একটা নাম আছে, নরমালের আরেক নাম হলো বাজেটেড প্রোডাকশন। নরমাল ক্যাপাসিটির অপর একটা নাম আছে, নাম হলো বাজেটেড প্রোডাকশন। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 54,000 টাকা, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা, ভেরিয়েবল স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 4 টাকা, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট সোল্ড 1 টাকা। ফর দ্য ইয়ার 2012 সালে ফলোইং ডাটা আর অ্যাভেলেবেল, যে তথ্যগুলো আছে, বাজেটেড প্রোডাকশন 36,000 ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন 30,000 ইউনিট, সেলস 28,000 ইউনিট, ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1, 2012 1,000 ইউনিট, আনফেভারেবল ভেরিয়েন্স 5,000 ইউনিট। নিচে একটা লাইন বলছে, এই লাইনটা আমি পড়লামই না, তার মানে এই লাইনটা পরীক্ষায় না পড়েই সমাধান করা যায়। এরপরে রিকোয়ারমেন্ট চাইছে 3টা। 1 নাম্বার, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট বাই ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট বাই ইউজিং ভেরিয়েবল কস্টিং মানে ডিরেক্ট কস্টিং, আর শেষে বলছে রিকনসিলিয়েশন এন্ড এক্সপ্লেনেশন ডিফারেন্স নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং অ্যাবজর্পশন কস্টিং। 3টা রিকোয়ারমেন্ট বলছে। যাই হোক, আমরা এই অঙ্ক যদি খেয়াল করি দেখবা নরমাল ক্যাপাসিটি আর বাজেটেড প্রোডাকশন এই দুইটা জিনিস সেম দেওয়া আছে, কারণ এই দুইটা কথা একই। তো নরমাল প্রোডাকশন বাজেটেড, নরমাল ক্যাপাসিটি আর বাজেটেড প্রোডাকশন সেম। আর এই অঙ্কে আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ম্যানুফ্যাকচার ম্যাক্সিমাম প্ল্যান ক্যাপাসিটি নো ডাটা, এই ডাটার কোনো কাজ হবে না। এই অঙ্কগুলো পার্ট বি তে না, এই 6 নাম্বার থেকে যে অঙ্কগুলো সেগুলো পার্ট সি তে থাকতে পারে, পার্ট সি তে থাকতে পারে। জি হ্যাঁ, স্যার, সিতেই দিছেন সাজেশনে। সেতেই থাকতে পারে। কয়েকটা অঙ্ক যদি আমরা করি ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে অঙ্ক অ্যান্সার করা পসিবল। তো এই সি এর অঙ্ক করতে গেলে প্রথমে একটা ওয়ার্কিং করে নিতে হয়। সি এর অঙ্কের ক্ষেত্রে ওয়ার্কিং করতে হয়। প্রথম যে ওয়ার্কিংটা সেটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিটস। এই মনে রাখবা,
এই ফ্যাক্টরির বিকল্প কয়েকটা নাম আছে। ম্যানুফ্যাকচার, যদিও এই নামগুলা বিকল্প নামগুলো আমরা কস্ট কনসেপ্ট চ্যাপ্টারে শিখছি। প্রোডাকশন, ওয়ার্ক, এই শব্দগুলো সেম। তো এক এক অঙ্কে এক এক শব্দ ব্যবহার করা হবে। আমাদের এই অঙ্কটাই কিন্তু ম্যানুফ্যাকচার না ফ্যাক্টরি লেখা আছে, তো আমি ফ্যাক্টরিটাকে বেস রাখছি আর এগুলো মনে করাই দিলাম যেগুলো সেম। এখন যে সূত্রটা লিখতেছি এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। নর্মাল ক্যাপাসিটি। তো ফিক্স ফ্যাক্টরি ওভারহেড অঙ্কে দেওয়া আছে, প্রশ্নে দেখো 54,000 টাকা। 54,000। আর নর্মাল ক্যাপাসিটি আমাদের অঙ্কে আছে 36,000 36,000 ভাগ ইউনিট। করলে 1.5। এটাকে ভাগ করলে 1.5 টাকা 1.5। একটা অঙ্কে এইটা আগে করে নিতে হয়। 2 নাম্বার, বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস ইন্ডিং ইনভেন্টরি। এটাও কস্ট কনসেপ্টে এই চ্যাপ্টার এই অঙ্কটা করছি। সমান সেলস। দ্বিতীয়ত হলো এই সূত্রটা মনে রাখতে হবে, কস্ট কনসেপ্টে এই সূত্রটা লেখাইছিল, বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেল। তো আমরা কি করব, প্রশ্ন থেকে দেখে দেখে এই মানগুলো বসাবো। বিগিনিং ইনভেন্টরি, ফিনিশ গুডস 1,000। ইনভেন্টরি জানুয়ারি 1, 2012 এভাবে লেখা আছে 1,000 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন এটা প্রশ্নে দেওয়া আছে 30,000। 30,000 ইউনিট, এটাও প্রশ্নে দেওয়া আছে। ইন্ডিং ইনভেন্টরি নামে এই অঙ্কে কোনো কিছুই দেওয়া নাই। আর সেল নামে আমাদের দেওয়া আছে 28,000 ইউনিট। এখন এইটাকে এই পাশে আন, ওইটাকে এই পাশে নিয়ে জাস্ট সমাধান করব। এটা যোগ করলে তো জানো 31,000, 31,000 থেকে 28,000 বিয়োগ 3,000 ইউনিট। 3,000 ইউনিটস। ইন্ডিং ইনভেন্টরি বিয়োগ করলে হয় 3,000 ইউনিটস। এই দুইটা ওয়ার্কিং অঙ্কে করে নিতে হবে। দুইটা ওয়ার্কিং, এই দুইটা ওয়ার্কিং করে নিতে হবে। তোমরা গুনে গুনে 4টা অঙ্ক করো এই পার্ট সি এর জন্য, তার মধ্যে এইটা একটা আর আছে 3টা। 4টা আর অঙ্ক কোনটা করো, বলতেছেন? দেখো 4টাতে স্যার কমন করে দেবো। কোনটা কোনটা? কোনটা কোনটা বলে দিন। আমি সাজেশনে দিয়েছি, ওগুলোর মধ্যে থেকে এটা একটা সামনে বলে দিব না। ওই 4টা অঙ্ক করলে পার্ট সি এ একটা কমন করে দিব। যে অঙ্কটা করলাম এটার মতো একটা অঙ্ক তোমাদেরকে আমি প্র্যাকটিসে দিব, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। কারণ এই অঙ্কটা যদি প্র্যাকটিস করো কয়েকবার, বাকি অঙ্ক তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। আর এই এসিডিসি সাধারণত কি করে, বোর্ড কোশ্চেন রিপিট করে, ম্যাক্সিমাম সময় কি করে বোর্ড কোশ্চেন রিপিট করে। তো বোর্ড কোশ্চেন রিপিট করলেই অঙ্ক হয়ে যায় মোটামুটি। যাই হোক, এটা উঠানো হয়েছে আশা করি। আমরা এখানে দুইটা জিনিস বাই করছি, এটা আবার পরে বইলো না কই থেকে আসলো। এই একটা আর এই একটা মুছে ফেললাম। আশা করি সবাই আমার সাথে সাথে তুলে ফেলবা। কেউ কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। এখন আমরা রিকোয়ারমেন্ট 1 করব। এই অঙ্কের নাম হলো স্টার কোম্পানি। যেহেতু একটা অঙ্ক আমরা ভালো করে শিখবো, তো এটার মধ্যে যা যা লিখতে হয় আমরা সবই লিখব। স্টার কোম্পানি
তারপরে সেকেন্ড লাইনটা হলো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট কোন মেথড? অ্যাবজর্পশন কস্টিং। ব্র্যাকেটে লিখতে পারি অ্যাবজর্পশন কস্টিং। যেহেতু তারিখ আছে পরীক্ষায় অবশ্যই তারিখ লিখতে হবে, তারিখটা এভাবে লিখতে হবে, ফর দা ইয়ার ডিসেম্বর 31, 2012। পরীক্ষার হলে এতটুকু লেখলেই যথেষ্ট। এখন আমরা কি করব, একটা ছক আঁকবো 1 পেজ। টাকা টাকা। তো আমরা এতটুকু করে প্রস্তুতি নেই। কোম্পানির নাম, ইনকাম স্টেটমেন্ট, ব্র্যাকেটে অ্যাবজর্পশন কস্টিং, রিকোয়ারমেন্ট 1 এ চাইছে, আর ফর দ্য ইয়ার ইন্ডিয়ার 31 ডিসেম্বর 2012 সালের ডিসেম্বর 31 তারিখের তথ্য। ডিটেলস টাকা টাকা, এরকম দুইটা টাকার ঘর। ডিটেলস টাকা টাকা। আমরা যেটা করব, এই অঙ্কে বোর্ডে যে কয়টা অঙ্ক আইছে না ওটা একটু সলভ করাবো। যদিও বোর্ড কোশ্চেন গুলো আমি ভাবছি যে তোমাদের ব্যতিক্রমের বোর্ড কোশ্চেন করাবো পরীক্ষার মাঝের যে সময়টা বন্ধ ওই সময়। যাই হোক, ডিটেলস। চলো ডিটেলস এবার লেখা শুরু করে দিই। এখন যে স্টেটমেন্টটা লিখবো এটা একদম সিরিয়াল মেনটেন করে প্রত্যেক অঙ্কে আগাবে। এই যা যা লিখবো সব সিরিয়াল মেনটেন করে আগাবে, কখনো উল্টা পাল্টা হবে না। প্রথমে হলো সেলস। সেলসের মধ্যে এই অঙ্কে 18,000 ইউনিট, না 28,000, 28,000 ইউনিট। আর সবাই খেয়াল করো, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 10 টাকা। তাহলে 28,000 ইন্টু 10, 2,80,000 টাকা বিক্রয়। এরপরে হলো লেস, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে লিখবো ভেরিয়েবল, 10 গুণ করতে বলছি। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। মনে রাখবা এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে লিখবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন এখানে আমরা সবসময় অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে কাজ করব, খেয়াল রাখবা। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন এই অঙ্কে 30,000 ইউনিট আছে। আর অঙ্কে দেওয়া আছে দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 4 টাকা। 30,000 গুণন 4। কেউ না বুঝলে এন্ট্রি না পাইলে আমারে বইলো। 30,000 গুণন 4, 3 4 12, এই তো 1,20,000। এরপরে আবার পাইছি, কিন্তু ওই যে 4টা পাইনি। কেউ কিছু বলছো? অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা কি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 4 টাকা দেয়া আছে প্রশ্ন। সেলিং প্রাইসের পরের লাইনটা, সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা, তার নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। স্ট্যান্ডার্ড টাকাটা লিখতে হয় না, প্রোডাকশনের টাকার উপর গুণ করবো। যে প্রোডাকশনের টাকা দ্বারা গুণ করব। মনে রাখবো প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন, প্রোডাকশন অনেক রকম থাকবে, তবে গুণ করতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা। অ্যাকচুয়াল প্রোডাকশন 30,000 ইউনিট প্রশ্নে দেয়া আছে। অর্থাৎ যেটা দিয়া ওয়ার্কিং করছি, মনে রাখবা যেটা দিয়া 2 নাম্বার ওয়ার্কিং করছি লিখছিলাম অ্যাকচুয়াল প্রোডাকশন। 2 নাম্বার ওয়ার্কিং করছি যে ইউনিট দিয়া, সেটা এই অঙ্কে কাজ হবে। তাহলে এখানে আমি আশা করি বুঝাইতে পারছি। 30,000 ইউনিট, আর এইটার রেটটা আমরা ওয়ার্কিং একে বের করে রাখছিলাম, আমাকে বলতে হবে কত। 1.5। 1.5। এটা গুণ করলে তাহলে 45,000 হয়। জি স্যার।
এরপরে আমাদের কাজ হলো এই দুইটা যোগ করা। 1,65,000। 1,65,000। এটা বরাবর একটা নাম দিব, সেটা হলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এটার নাম হলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এই নামগুলো স্থায়ী, চেঞ্জ হয় না। এর সাথে যোগ, খেয়াল করো, এখানে আমি দিয়েছি বিয়োগ, এখানে দিয়েছি যোগ। বিগিনিং ইনভেন্টরি, আমাদের অঙ্কে বিগিনিং ইনভেন্টরি ওয়ার্কিং এক থেকে দেখবা। ওয়ার্কিং একে আমরা বিগিনিং ইনভেন্টরি লিখছি, সরি ওয়ার্কিং দুইয়ে, ওয়ার্কিং স্যার। দুইয়ে বিগিনিং ইনভেন্টরি লিখছি 1000 ইউনিট ইউনিট। ওয়ার্কিং দুইয়ে। এখন এইটাকে আমরা গুণ করব। দেখো, একটু অপেক্ষা করো। আচ্ছা, এখন ওয়ার্কিং দুইয়ের মধ্যে বিগিনিং ইনভেন্টরি লিখছি 1000। এখন আমরা এটাকে গুণ করব। গুণ করব হলো, এখানে দেখো দুইটা রেট হইছে, একটা হলো 4, একটা হলো 1.5। এই দুইটার সম্মিলিত যোগফল দিয়ে গুণ করব। এই দুইটার সম্মিলিত যোগফল হলো 5.5। তাই 5,500। আমরা এটাকে 5.5 দিয়ে গুণ করব। হ্যাঁ, এটাকে আমরা 5.5 দিয়ে গুণ করব। তো এইটাকে যদি গুণ করি, অ্যান্সার বললাম 5,500 টাকা। 500। তো আমরা এইটাকে যোগ করলে আসে হইল 1,70,500। 1,70,500। এই যে 1,70,000, এখানে বিগিনিং লিখছি, এটা থেকে আবার ইন্ডিং ইনভেন্টরি বাদ দিব। ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরিটাও তোমরা ওয়ার্কিং 2 থেকে নিবা। 3,000। দেখো, ওয়ার্কিং সব সময় 3,000। ওয়ার্কিং 2 থেকে নিবা, 3,000। আর এটা রেট বরাবরের মতো এই 5 টাকা 50 পয়সা। 5.5 16,500। গুণ করলে 16,500। মনে রাখবা, এটা বিয়োগ হবে। 1,54,000। ইন্ডিংটা বিয়োগ মনে রাখো, যেটা যেটা আমি ব্র্যাকেটে আটকাই দিব সেটা বিয়োগ। এখন 1,70,500 থেকে 16,500, 1,54,000। 1,54,000 বিয়োগফল। এইটার সাথে যোগ আনফেভারেবল ভেরিয়ান্স। এখন যে এন্ট্রিটা লিখতেছি, এই এন্ট্রিটা অঙ্কে সবসময় থাকবে না। আনফেভারেবল ভেরিয়ান্স এই নামে এন্ট্রি প্রশ্নে দেয়া থাকবে ডিরেক্ট। দেখো, আনফেভারেবল 5,000। ভেরিয়ান্স লেখা দেওয়া আছে 5,000। এই 1,59,000। আনফেভারেবল ভেরিয়ান্স যোগ করলাম, 1,59,000। তাহলে 1,59,000। এই পর্যন্ত আমরা লিখলাম 1,59,000। এখন যে লাইনটা লিখবো, এই লাইনটা তোমাদেরকে বুঝতে হবে। এখন যে লাইনটা লিখবো, এই লাইনটা তোমাদেরকে বুঝতে হবে। এটা না বুঝলে সমস্যায় পড়বা। তো আমি কি করব, এইখানের কিছু অংশটা মুছবো, কারণ নিচে আর লিখলে দেখতে পাইবা না। এই কারণে আমি এখানের কিছু অংশ মুছে ফেলবো। তো তোমরা যদি এই পর্যন্ত লেখো 1,59,000 চটপট আমারে আওয়াজ দাও, তারপরে আমি কতটুকু অংশ মুছে ফেলবো এখানে। স্যার তুলছি। কারো কোশ্চেন আছে? স্যার লাইনে ডিস্টার্ব দিছিল 5.5 কই থেকে আনছেন? 5.5 হইলো, এই যে দেখো এখানে 4 টাকা আর এখানে এই যে 1 টাকা 50 পয়সা, এই দুইটা যোগ করে 5.5 হয়েছে, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, তো আমি এখানে কিছু অংশ মুছে ফেললাম। হ্যাঁ, কারণ আমি উপরের থেকে আইনা নিচের দিকে লিখতে চাই, তো কিছু অংশটা মুছে ফেললাম। তো আমরা এইখানে লিখলাম 1,59,000।
আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি নিচের অ্যান্সারটা এখানে লিখছি। এখন একটা জিনিস আসবে, সেটা একটু খেয়াল করো, সেটা হলো আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড। খেয়াল করো, অথবা আসবে ওভার অ্যাপ্লাইড। ওভার অ্যাপ্লাইড, OVER। এখন এই দুইটার মধ্যে একটা হবে অঙ্কে, দুইটা তো আর অঙ্ক হতে পারবে না। তো আমাদেরকে জানতে হবে আসলে কোনটা। মনে রাখবা প্রথম কথা, আন্ডার অ্যাপ্লাইড যোগ হবে, ওভার অ্যাপ্লাইড বিয়োগ হবে। তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আসলে অঙ্কে কি আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড। কারণ আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড বিষয়টা হলো কম লিখছি, প্রকৃতপক্ষে প্রশ্নে যে অ্যামাউন্ট দেওয়া আছে তা থেকে আমি কম লিখছি, এটা মনে রাখবা। আন্ডার অ্যাপ্লাইড মানে কম লিখছি, অ্যাপ্লাইড মানে প্রয়োগ করা, আন্ডার মানে কম, কম প্রয়োগ করছি মানে আমি অঙ্কে কম দেখাইছি। আর ওভার অ্যাপ্লাইড মানে আমি অঙ্কে বেশি দেখাইছি। এই জন্য যেটা বেশি দেখাইছি সেটা করব বিয়োগ, আর যেটা কম দেখাইছি সেটা করব যোগ। এখন এটার উৎপত্তি দাতাকে মনে রাখবে, এই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এর উৎপত্তি দাতা হলো ফ্যাক্টরি ওভারহেড। এটা মনে রাখবা, এই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এর উৎপত্তি দাতা। তো আমাদের প্রথম কথা হলো প্রশ্নে একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, এই অ্যামাউন্টটা কত খুঁজে বের করো। 52,000 না? 54,000। 52,000। তাহলে দেখো তোমরা আবার এমনি লেখো না, জাস্ট আমি বোঝানোর জন্য করলাম। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে দেওয়া আছে 54,000। এখন আমি দেখবো আমি কি 54,000-এর থেকে বেশি লিখছি না 54,000 থেকে কম লিখছি। যদি ঘটনা এমন হয় যে আছে 54,000, আমি লিখছিও 54,000, তার মানে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ওই অঙ্কে নাই। যদি এমন হয় আমি লিখছি বেশি কিন্তু এখানে আছে 54,000, আমি লিখছি বেশি, তাহলে ওভার অ্যাপ্লাইড আছে। যদি উল্টা হয় তাহলে আন্ডার অ্যাপ্লাইড আছে। এখন দেখো আমাদের আছে 54,000। এখন আমরা একটু কষ্ট করে দেখবো যে এখানে এই যে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড লিখছি, দেখছো এই ম্যানুফ্যাকচারিং আর আরেক নামে ফ্যাক্টরি, এটা একটা লিখছি, তাহলে এটা কত লিখছি আমরা? 45,000। আর প্রশ্নে আছে 54, আমি লিখছি 45, আমি কি কম লিখছি না বেশি লিখছি? কম লিখছি। আন্ডার অ্যাপ্লাইড। কম লিখলে আমরা কি লিখবো? আন্ডার অ্যাপ্লাইড। আচ্ছা, যোগ হবে না বিয়োগ হবে? যোগ। যোগ হবে। লেখি আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড কেমনে লিখবো সেটা প্রয়োজনে এরকম দেখায় দিব। 54,000 আমরা লিখছি 45,000, দ্যাটস মিন আমরা 9,000 টাকা কম লিখছি। এরপরে আমরা যোগ করব, 1,68,000। এখানে নিয়ে যাব 1,68,000। এরপরে বিয়োগ আবার করলে বিয়োগ, 1,12,000। এটা থেকে এটা বিয়োগ জি করলে স্যার। 1,12,000। এইটা বরাবর নাম হলো গ্রস প্রফিট, এটা বরাবর নাম। এটা থেকে আমরা যেটা করব, দুইটা খরচ বাদ দিব, অপারেটিং এক্সপেন্স। আমরা যে আর্থিক বিবরণী প্রস্তুত করতাম এই অঙ্কটা ওই রকমেরই। অপারেটিং এক্সপেন্সের মধ্যে একটা হলো ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। এটা আমাদের প্রশ্নে বলে দিছে ভেরিয়েবল, ও এই অঙ্কে মার্কেটিং লেখা আছে, সেলিং মার্কেটিং এগুলো একই কথা। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স লেখা এই অঙ্ক। এখন লেখা আছে দেখো, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট সোল্ড 1 টাকা। সোল্ড বলছে, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট সোল্ড, কথাটা খেয়াল করো, লেখা হয়েছে সোল্ড, পার ইউনিট সোল্ড, তাহলে বিক্রয়। তো তোমরা এই অঙ্কের শুরুতে দেখো বিক্রয় কয়টা পণ্য? 28,000। তাহলে 28,000-রে 1 দ্বারা গুণ। মনে রাখবা মার্কেটিং মানে বিক্রয় খরচ, বিক্রয় খরচকে বিক্রয় দ্বারা গুণ করতে হয়, তাহলে এটা গুণ করলে 28,000-ই হবে। এখানে আরেকটা এন্ট্রি থাকতে পারে, সেটা হলো ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। তোমরা দেখো তো ফিক্সড মার্কেটিং নামে এই অঙ্কে কোথাও কিছু আছে? জি স্যার, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 টাকা। 20,000। ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 20,000 টাকা।
আটচল্লিশ আমরা কি হাজার করব, এই দুটা যোগ করলে 48,000 টাকা। বিয়োগ করলে 64,000। এই যে অ্যান্সারটা, এটাই হলো নেট অপারেটিং ইনকাম। আবার বুঝায় দেন তো কোন অংশটা বলেন? স্যার, ওই যে অপারেটিং এক্সপেন্সটা আবার একটু বুঝাবেন। আমি অপারেটিং মার্কেটিং এক্সপেন্স প্রশ্নে লেখা দিছে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট সোল্ড। প্রত্যেকটা পণ্য বিক্রয় করতে যাইয়া ব্যয় হয়েছে বাজারজাতকরণ মানে বিক্রয় খরচ হয়েছে 1 টাকা। তো আমি বিক্রি করছি 28,000 পণ্য, এই 28,000 রে 1 টাকা দ্বারা গুণ করছি, তাই এটা 28,000। মনে রাখবেন মার্কেটিং এর খরচ বিক্রয় দ্বারা গুণ হয়, কারণ মার্কেটিং মানে সেলিং, সেল করতে যাইয়া যে খরচ হয় সেটা হলো সেলিং এক্সপেন্স। তো আমি সেলিং এক্সপেন্সকে সেলের ইউনিট দ্বারা গুণ করব। আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্স প্রশ্নেই দেয়া আছে, এই দুইটারে যোগ করা হয়েছে এইটা, এটা থেকে এইটা বিয়োগ করছি, অ্যান্সার হয়েছে 64,000 টাকা। তো যদি আমাদের এইটা সবটা তোলা হয় তাহলে আমি রিকোয়ারমেন্ট 2 তে যাব। স্যার 1 মিনিট। খুব দ্রুত লিখলে ভালো হয়, সামনের অঙ্কে আগাইতে হবে তো। স্যার লিখে ফেলছি। দেখো সবাই লিখছো কিনা। এই অঙ্কটা 2বার প্র্যাকটিস করতে হবে, সেম অঙ্ক, এক অঙ্ক 2বার প্র্যাকটিস করলে অঙ্ক মুখস্থ হয়ে যাবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে একদম। এইটা হলো সবচেয়ে বড় যে অঙ্কটা এখন করতেছি, এটাই হলো সবচেয়ে বড় অঙ্ক। তো এইটা যদি আমি করতে পারি, শিখতে পারি এই স্টেপ বাই স্টেপ, তাহলে আমি পরেরটা অবশ্যই পারবো। তো আমরা এই অংশটা মুছলাম, আমি ফুল মুছবো না, উপরে রিকোয়ারমেন্ট 2 এগুলা লেখা চেঞ্জ করে দিব। এইখানে আমাদের রিকোয়ারমেন্ট 2 হবে ভেরিয়েবল কস্টিং, 2 নম্বর রিকোয়ারমেন্ট। এখানে লিখবো ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং। ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং, এখানেও ডিটেলস টাকা লেখা টেখা সব সেম একই রকম। স্টার কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2022। আচ্ছা, এই সবটা প্রথম সব দেখে দেখেই করে ফেলা যাবে। তো তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবা রিকোয়ারমেন্ট 1 দেখা রিকোয়ারমেন্ট 2 করবা, মনে রাখবা রিকোয়ারমেন্ট 1 দেখা রিকোয়ারমেন্ট 2 করবা। এটা নিজের থেকে করার কোনো দরকার নাই, আগের সবটা দেখে এই সবটা করবা। তো প্রথমে আমরা লিখবো সেলস, ওই যে রিকোয়ারমেন্ট 1 এ যা লিখছি তাই হুবহু গুণ করে বসাবো। উপরে ডিটেলস টাকা আমি লিখি নাই, ওটা তোমরা লিখে নিও। এরপরে লেস, Variable cost of goods sold. এক নাম্বার ছকের সাথে তোমরা একটু মিলাইয়া দেখো। প্রথমে সেল লিখছি, দ্বিতীয় লাইনটা লিখছিলাম ছকে কস্ট অফ গুডস সোল্ড, শুধু এইখানে আমি ভেরিয়েবল শব্দটাকে অ্যাড করে দিছি, এই শব্দটা এই মেথডে অ্যাড হয়ে যাব। এই একটা পরিবর্তন এই অঙ্কের, ভেরিয়েবল শব্দটা এখানে অ্যাড হয়েছে, এটা খেয়াল রাখো সবাই। তার মধ্যে লিখবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট।
এটাও আমরা কি করব, 1 নম্বর সব থেকে দেখা দেখা তুললে আনবো। এইটাও তো 30,000 ইন্টু রেট হলো 4 টাকা, 30,000 গুণ 4, 1,20,000। তো তোমরা যদি 1 নম্বর ছকের সাথে মিলাও, দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা লিখছি 30,000 গুণ 4 টাকা 1,20,000। এরপরে আমরা এখানে আরো একটা এন্ট্রি লিখছিলাম ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। মনে রাখবা ডিসি মেথডে যেমন 1 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর অঙ্ক করলাম, সেখানে আমি বুঝাইছিলাম যে ফিক্সডটা ভেরিয়েবল কস্টিং এ বসে না। মনে আছে তো? ম্যাটেরিয়াল, জি, লেবার, ওভারহেড জি স্যার। বসাইছি, কিন্তু ফিক্সডটা ওই ডিসি মেথডে বসাই নাই। তো এখানে এই 2 নম্বর যে লাইনটা আছে প্রথম ছকে যে করলাম, ওই লাইনটা এখানে আসবে না। তো যেহেতু আসবে না, তাহলে পরের লাইনের দিকে আমরা চলে যাব, সেটা হলো বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি এখন আগের মতোই, বিগিনিং ইনভেন্টরি 1,000 ছিল আর রেট হলো 4 টাকা। আগের অঙ্কে 5 টাকা 50 পয়সা দ্বারা গুণ হয়েছে, কারণ ওইখানে দুইটা এন্ট্রি ছিল, একটা ছিল 4 টাকা আর একটা ছিল 1 টাকা 50 পয়সা। ওই দুইটার যোগফল দ্বারা গুণ হয়েছে। আর এখন এখানে এন্ট্রি আছে একটা, তাই 4 টাকা দ্বারা গুণ। ওই যে এন্ট্রিটা আসবে না ওই এন্ট্রিটা বাদে গুণ। তো এটা গুণ করলে 4,000 40,000। যোগ 40,000। হ্যাঁ, এটা যোগ করলে হয় 40,000 কে 4,000 স্যার। 4,000 4,000 4,000, এটা যোগ করলে 1,24,000। 24,000। একই রকম ভাবে এটা থেকে ইন্ডিং বিয়োগ। তোমরা অবশ্যই পৃষ্ঠাটা উল্টাইয়া আগের সাথে পার্থক্য মিলাও, পার্থক্য খোঁজো যে দুইটা মেথডের মধ্যে আমি পার্থক্য কি লিখতেছি। দেখো প্রথম পার্থক্যটা লিখছি এইটা, দুইটা যোগ করে ভেরিয়েবল এখন শব্দটা অ্যাড variable করে দিছি। দ্বিতীয় পার্থক্য, এখানে যে 2 নম্বর একটা লাইন আছে ওইটারে গায়েব লিখছি। করে আলাইছি, ওই 2 নম্বর লাইনটা আমাদের এখান থেকে বসেনি। যেহেতু বসেনি তাই এখানে 4 টাকা হয়েছে 4 দ্বারা গুণ, আগে 2টা ছিল তাই 2টা দিয়ে গুণ হয়েছে। এরপরে ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি আগের মতোই 3,000 ইউনিট, রেটটা বরাবরের মতো 4 টাকা, 12,000। গুণ করলে 12,000। 3 4 12,000। এরপরে এইটা আমরা ইন্ডিংটা বিয়োগ করব, বিয়োগ করলে 1,12,000। 1,12,000। এটার সাথে দেখো আগের ছকে যা লিখছিলাম এখনো তাই লিখবো, আনফেভারেবল Favorable ভেরিয়েবল। variance। এটা প্রশ্নে দেয়া ছিল ডিরেক্ট 5,000। 5,000। 5,000, এটা যোগ করলে হয় 1,17,000। 1,17,000। এখন তোমরা দেখো এরপর একটা লাইন আমরা এর আগের অঙ্কে লিখছিলাম, আন্ডার আন্ডার অ্যাপ্লাই। অ্যাপ্লাইড। এই অঙ্কে মনে রাখবা ভেরিয়েবল কস্টিং এ কখনো আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হতে পারে না। কারণ তোমরা যদি ব্যাখ্যাটা দেখো যে এইখানে একটা লাইন লিখছিলাম তার সাথে তুলনা করে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড বানাইছিলাম, এখন তো এই লাইনটাই লিখি নাই, তাহলে আবার তুলনা কিসের? তো আশা করি আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড অ্যাবজর্পশন কস্টিং মেথডে কখনোই আসবে না, এই কনসেপ্টটা মনে রাখবা। কারণটা হলো এখানে যে দ্বিতীয় লাইনটা ছিল সেখানে আমি 45,000 লিখছিলাম, এর সাথে প্রশ্নের অ্যামাউন্টের সাথে তুলনা করে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড লিখছিলাম। তো এখন যেহেতু এখানে লাইনটাই তো লেখি নাই, তো আমার তুলনা করার কোনো প্রশ্নই আসে না। মোট কথা আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ভেরিয়েবল অঙ্কে কখনোই আসবে না, তবে আনফেভারেবল থাকলে হবে, ওই অঙ্কেও যোগ এটাও যোগ। তো আমরা কি করব, এটা বিয়োগ থেকে করলে এটা বিয়োগ করব, 1,63,000। 1,63,000। এটার নাম হলো গ্রস সিএম, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই যে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, কিন্তু আগের অঙ্কে এটা হয়েছিল গ্রস প্রফিট। যদি খেয়াল করে দেখো লেখাগত পার্থক্য, আগের অঙ্ক হয়েছিল গ্রস প্রফিট, এখন লিখছি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই একটা পরিবর্তন এখন লিখতেছি, দেখো এখন যেটা লিখতেছি সেটা আরেকটা পরিবর্তন।
এখানে লিখবো মাইনাস ভেরিয়েবল Marketing and administration. মার্কেটিং এক্সপেন্স 28,000 গুণন 1। এই এন্ট্রিটা আগে দেখো, আগের যে ছকটায় করলাম পৃষ্ঠাটা উল্টায়া দেখো যে ওইখানে আমরা লিখছিলাম Operating. অপারেটিং এর মধ্যে, Yes, sir. কিন্তু এই মেথডে এটা ফাল পাইরা উপরে 1,45,000 এটা থেকে এটা বিয়োগ করলে 1,35,000 35 1,35,000। এই এন্ট্রিটা খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে যে এইটা ফালদা উপরে আয়া পড়ছে, এখান থেকে একটারে বিদায় কইরা দিছি আর একটা ফালদা ওই যে অপারেটিং থেকে উপরে লয়ে আয়া পড়ছে। এখন এই যে লাইনটা লিখছি এই লাইনটাই আবার লিখবো, শুধু গ্রসের জায়গায় নিট লিখবো, এই লাইনটার জায়গায় নিট, তাহলে এটার নাম হলো নিট কন্ট্রিবিউশন মার্জিন। নেট কন্ট্রিবিউশন মার্জিন আমি আর নিচে লিখতে চাচ্ছি না, আমি এই পাশে লইয়া গেলাম গা। এরপরে লিখবো লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সে তোমরা যদি আগের পৃষ্ঠাটা দেখো যে আগের মেথডটা, সেখানে তো অপারেটিং এর মধ্যে দুইটা এন্ট্রি ছিল। প্রথমটা ছিল ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, তারে তো আমরা তুইলা লইয়াই পড়ছি, আশা করি বুঝছো যেটা বসায় ফেলছি। তাহলে ওইখানে আরো একটা আছে, সেটা একটু আমাকে বলো। ফিক্সড এখানে মার্কেটিং আরেকটা আছে, ফিক্সড মার্কেটিং ফিক্সড মার্কেটিং মার্কেটিং এক্সপেন্স। এটা 20,000 ছিল, এটা 20,000 ছিল ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। প্রথম ঘরেই বসাবো। অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা এন্ট্রি ছিল আগের মেথডে, ওইখান থেকে একটা তুললাই উপরে বহায় দিছি আর একটা রয়ে গেছে সেটা। এখন তোমরা খেয়াল করো এখান থেকে একটা এন্ট্রি আমি বিদায় কইরা দিছিলাম, এই এন্ট্রিটার নাম কি ছিল? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যেটা বিদায় করছি সেটা এখানে আমি লিখবো, তবে প্রশ্ন হলো আগের ছক থেকে দেখা লিখতে পারবো না। এটা অলওয়েজ কোশ্চেনে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা লিখবো, প্রশ্নপত্রে যেটা দেয়া থাকবে সেটা লিখবো। তো আমরা এন্ট্রিটা আগে লিখি যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, তোমরা কোশ্চেন থেকে বলো এটা কত দেওয়া আছে? 52,000 54,000। কোশ্চেনের মধ্যে লিখবো 54,000। এখন আমাদের কাজ মনে রাখবা, এটা প্রশ্ন থেকে লিখবা সব সময়, মনে রাখো সব সময় প্রশ্ন থেকে লিখবা, কখনোই তুমি আগের ছক থেকে আনবা না। যদি এমনও হয় যে প্রশ্নের সাথে মিল্লা গেছে তাও আনবা না, সব সময় প্রশ্নপত্র থেকে লিখবা। এই দুইটা যোগ করলে হয় 74,000 74,000, বিয়োগ করলে 61,000 বিয়োগ করলে হয় 61,000। এটার নাম আগেরটায় যাই লিখছিলাম এখনো তাই লিখবো। যদি তোমরা এই অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করো তাহলে এই চ্যাপ্টার তোমাদের আয়ত্তে চলে আসবে। আমি কনফার্ম করতে পারি যে তুমি যদি এই অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করো, করার মাধ্যমে যদি কোনটা কোন জায়গায় বসে সেটা যদি কয়েকবার প্র্যাকটিস করে আয়ত্তে আনো, পরীক্ষায় যে অঙ্ক আসবো তার অঙ্ক, সে অঙ্কটা তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, রিকোয়ারমেন্ট 2টা শেষ, রিকোয়ারমেন্ট 3 করব। এটা মুছে ফেললাম, তবে ধৈর্য লাগবে, এটা তো মনে হয় বুঝতেই পারছো, এই অঙ্ক করতে ধৈর্য লাগবে। তো অধৈর্য হইলে চলবে না, কনফার্ম কমন পাইতে হইলে 2-4টা অঙ্ক একটু প্র্যাকটিস করলে পরীক্ষায় বানায় বানায়ও দিয়া ফেলতে পারবা। তো আমরা রিকোয়ারমেন্ট 3 করব। রিকোয়ারমেন্ট 3, এই ছকটার নাম হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা প্রশ্নে লেখা থাকে রিকনসিলিয়েশন Statement. স্টেটমেন্ট, বাংলা হলো মিলকরণ বিবরণী।
স্যার টাইটেলটা কি আগের মতোই লিখবো, নাম দিয়ে? উপরে আর কিছু লিখতে হয় না। ও আচ্ছা, এটার উপরে শুধু এতটুকু লিখলেই হয়, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর কিছু লিখতে হয় না। জি স্যার। নেট অপারেটিং ইনকাম, এটা লিখে আন্ডারলাইন করব। এরপরে লিখবো অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং, এখন 1 নাম্বার যে ছকে করলাম তার অ্যান্সারটা আমাদের এখানে বসাইতে হবে, 64,000। 64। 64। এরপরে লিখবো ভেরিয়েবল কস্ট, এটা হলো 61। 61,000। বিয়োগ করলে অ্যান্সার হলো 3,000। 3,000। 3000। এটার নাম ডিফারেন্স এক্সপ্লেন। ডিফারেন্ট এক্সপ্লেন। চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জ ইন ইনভেন্টরি মনে রাখবা, এটার সূত্রটা হলো Ending minus এন্ডিং মাইনাস মাইনাস বিগিনিং। বিগিনিং। পরীক্ষায় এটা লিখে দেওয়া দরকার নাই, তোমরা মনে রাখলেই চলে, আর যদি লিখে দাও সমস্যা নেই। অ্যাবজর্পশন কস্টিং আর একটা হলো ভেরিয়েবল কস্ট। অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্ট। দেখো আমি যতটুকু লিখছি ততটুকু একটু ধীরে ধীরে লেখো। আমি লিখছি চেঞ্জ ইন ইনভেন্টরি, এই অংশটা চেঞ্জ ইন ইনভেন্টরি মানে মজুত পণ্যের পরিবর্তন। মজুত পণ্যের পরিবর্তন হয় সমাপনী থেকে প্রারম্ভিক বাদ দিলে। 16,000 সমাপনী থেকে প্রারম্ভিক বাদ দিলে মজুত পণ্যের পরিবর্তন পাওয়া যায়। তো আমরা কি করব, অ্যাবজর্পশন একবার দেখব, ভেরিয়েবল একবার দেব। তোমরা প্রথম ছকে চলে যাও, দেখো লেখা আছিল এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং 16,500। অ্যান্সার বের করছিলা, দেখো কত, 16,500 500। 5,500 আর বিগিনিংটা কত বের করছিলা? 5,500। 5,500। সবাই কি এটা পাইছো? প্রথম ছকে এন্ডিং ইনভেন্টরি 16,500, বিগিনিং ইনভেন্টরি 5,500। তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 11,000। 11,000। জি স্যার। 8,000 এখন দ্বিতীয় ছকে ভেরিয়েবল কস্টিং, দ্বিতীয় 12,000 বিয়োগ 4,000। কত? 8,000 12,000। 12,000। আর বিগিনিং বের করছিলা 4,000। 4,000। এই দুইটা বিয়োগ করলে হয় 8,000। এরপরে কি 3,000 করবা? মিলে যাবে। এটা বিয়োগ করলে 3,000। এই উপরের অ্যামাউন্টের সাথে মানে এটার সাথে এইটা অলওয়েজ মিলবে, মিললেই অঙ্ক হয়ে গেছে। যদি কখনো মিলে গেছে তার মানে অঙ্ক ভুল হয় নাই, কনফার্ম হয়েছে। যদি মিলে নাই তার মানে তো বুঝতেই পারছো অঙ্ক হয় না। এমন হইতে পারে না যে অঙ্ক ভুল করছি কিন্তু এটা মিলে গেছে, এটা সম্ভব না। এটা মিলছে মানে তুমি কনফার্ম অঙ্ক হয়েছে। ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড। অঙ্ক নাম্বার 10 কে দিয়েছি, দেখো তো 10। জি না স্যার, 11 দিছেন। 11 দিছি। 11 তোমাদের কাজ, 11 আমার করায়া দিতে হবে না, আমি জাস্ট পড়ে পড়ে বুঝাই দিতেছি। 11 12 তোমরা দিছেন। নিজেরাই করতে পারবা। এইমাত্র যে অঙ্কটা করলাম এটা পারছো মানে 11 পারবা।
তারপরে যদি বলো আমি পুরাটা আগে পড়ি, তারপরে যদি বলো করাই দিতে তখন আমি করাই দিব। আচ্ছা, তাহলে আমরা 11 নম্বর অঙ্কের সমাধান করতেছি। দেখো, যদি মনে হয় যে করাই দেওয়া উচিত হবে তখন আমি করাই দিব। দেখো, আশা করি এটুকু তোলা হয়েছে সবার। হ্যাঁ স্যার। চলেন তাহলে আমরা এটা মুছি। The following particulars are available for the books of a company for the year ended 2011 সাল। সেলের পরিমাণ দেওয়া আছে ৭৫,০০০ কিলোগ্রাম। এই অঙ্কে কেজি লিখবা। আগের অঙ্কে ইউনিট ছিল, এই অঙ্কে তোমরা কেজি লিখবা। আগের অঙ্কেও সেল ছিল, এখানেও সেল ছিল। অ্যামাউন্ট গুলো ওইটার সাথে এটা মিলাইবা, তাহলেই হইব। এরপর হলো ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি ১, ২০১১ ১২,০০০। আগের অঙ্কে ছিল ১,০০০। ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর ৩১, এটা হলো ১৭,০০০। আগের অঙ্কে এটা ছিল না, এটা বের করতে হয়েছিল ওয়ার্কিং করে, আর এখানে এটা দেওয়া আছে। সেল প্রাইস ১০ টাকা, আগের অঙ্কেও সেল প্রাইস ১০ টাকাই ছিল। এরপরে উপরের দিকে দেখো, এরপরে বলা হয়েছে ম্যানুফ্যাকচারিং কস্ট মানে উৎপাদন ব্যয়। ভেরিয়েবল কস্ট পার কেজি অফ প্রোডাকশন, উৎপাদনের জন্য ৪ টাকা, আগের অঙ্কেও ৪ টাকাই ছিল। এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ১,৬০,০০০ টাকা, নর্মাল ক্যাপাসিটি ছিল ৮০,০০০, আগের অঙ্কেও ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল ৫৪,০০০, আর নর্মাল ক্যাপাসিটি আমাদের অঙ্কে দিয়ে দিছিল ৩৬,০০০। তো আমরা ১ নাম্বার ওয়ার্কিং করছিলাম ৫৪,০০০ কে ৩৬,০০০ দ্বারা ভাগ করে ১ টাকা ৫০ পয়সা। তাহলে এখানে আমরা কি করব, ১,৬০,০০০ কে ৮০,০০০ দ্বারা ভাগ করে ২ টাকা বের করব। জি। প্রথম অঙ্কের সাথে যদি মিলাও তাহলে এই অঙ্কের প্রমাণ পাইবা। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল কস্ট পার কেজি অফ সেল, আগের অঙ্কেও ভেরিয়েবল কস্ট পার কেজি অফ সেল ১ টাকা ছিল, ১ টাকা। এখানেও ১ টাকা। ফিক্সড মার্কেটিং এক্সপেন্স আগের অঙ্কে ছিল ২০,০০০, এখানে লেখা আছে ১.৫ লাখ টাকা। ১,৫০,০০০। এই অঙ্কে একটা এন্ট্রি নাই, সেটা কি কত? আনফেভারেবল। আনফেভারেবল ভেরিয়েন্স নামে এই এন্ট্রিটা নাই। তার মানে ওই এন্ট্রিটা জেনে জেনে বইছে ওটা বাদ। এই অঙ্কে আরো একটা এন্ট্রি নাই, সেটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন। মনে রাখবা, জি স্যার। প্রোডাকশন ছাড়া অঙ্ক করা যায় না। প্রত্যেকটা অঙ্কে ২টা ওয়ার্কিং করতে হবে। তো আমরা কি করব, এই ওয়ার্কিং ২টা আমি একটু লিখতেছি, তোমরা এই অঙ্কের ওয়ার্কিং ২টা লিখো। এটা হলো ১১ নম্বর অঙ্ক। তোমাদের তারপরে যদি মনে হয় যে আমাদের আগায় দেওয়া উচিত, করে দেওয়া উচিত, তাহলে আমি করাই দিব, কোনো আপত্তি নাই, করাই দিব। তো প্রথম ওয়ার্কিং গতানুগতিক নিয়ম, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট। উপরে লিখবো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, নিচে হলো নরমাল ক্যাপাসিটি। একটু আগে আমি শিখাইছিলাম যে নরমাল ক্যাপাসিটির বিকল্প একটা নাম থাকে, সেটা আরেক নাম কি, বাজেটেড প্রোডাকশন। বাজেটেড প্রোডাকশন, এটাও মনে রাখবা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো ১,৮০,০০০, নরমাল ক্যাপাসিটি হলো ৮০,০০০, না ১,৬০,০০০। তো ভাগ করলে এটা রেট আসে ২ টাকা। আগের অঙ্কটা আইছিল ১.৫ টাকা, এই অঙ্ক আইছে ২ টাকা। ২ নাম্বার ওয়ার্কিং আগের মতো, বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেল। বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেল। তো আমরা আগের মতো খুঁজে খুঁজে, মনে রাখবে এখানে উপাদান ৪টা, এই ৪টা উপাদানের মধ্যে অঙ্কে একটা থাকবে না, বাকি সব দেয়া থাকবে। এই অঙ্কে বিগিনিং দেওয়া আছে কয় হাজার, কও? কত? ১২,০০০। ১২,০০০। বিগিনিং ইনভেন্টরি ১২,০০০ ইউনিট, ১২,০০০ কেজি লিখতে পারি আমরা। অ্যাকচুয়াল প্রোডাকশন নামে এই অঙ্কে কিছুই দেওয়া নাই।
ইন্ডিং 17,000, ইন্ডিং দেওয়া আছে 17,000 কেজি, আর সেলস সেল দেওয়া আছে 75,000, 75,000 কেজি। 75,000। এইটা বিয়োগ এইটা যোগ, এরকম করে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন বের হয়ে যাবে। অ্যাকচুয়াল প্রোডাকশন, এখন এইটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস কত হাজার? 5,000, 5,000, 5,000। ওই পাশে করার পরে কত হয়? 70,000, 70,000। 70,000। 75,000 ও স্যার 80,000 হবে না? 80,000 এসে স্যার 80,000, জি স্যার, মাইনাস তো। মাইনাস না 80,000 ইউনিট, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে। হুম, এ হলো 80,000 ইউনিট। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো তো এখানে নর্মাল ক্যাপাসিটি কত, 80,000 অ্যাকচুয়াল প্রোডাকশনও কত, 80,000 মিলে 80,000, গেছে না? জি স্যার যে জি অঙ্কে স্যার। এই নর্মাল ক্যাপাসিটি আর অ্যাকচুয়াল প্রোডাকশন মিলে যায়, ওই অঙ্কে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হয় না। আগের অঙ্কটায় যেখানে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হয়েছিল, কারণ কেন জানো? আগের অঙ্কে এই নর্মাল ক্যাপাসিটি দেওয়া ছিল 36,000, হ্যাঁ, আর জি অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া ছিল 30,000। এই যে 6,000 পার্থক্য, এই 6,000 দিয়েই আসলে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হয়েছিল। তো এখন তো আর এই 6,000-এর হিসাব নাই, এটাকে গুণ করলে 1.5 দ্বারা গুণ করলে ওটার অ্যান্সার আইছিল 9,000 টাকা। জি স্যার বুঝছো? ওই 9,000 টাকার হিসাবটা আসছিল। তো এখন যেহেতু দুইটা মিল্লা গেছে, তার মানে এই অঙ্কে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড নাই। তো একদম ক্লিয়ার বিষয় যে এই অঙ্কে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড নেই। এখন আমরা যে কাজটা করব, যে আগের অঙ্কর মতো 3টা রিকোয়ারমেন্ট করে ফেলবো। তোমরা কি মনে হয় পারবা? জি স্যার। জি স্যার পারবো যারা নতুন আজকে করলা, চেষ্টা করলে কি পারবা? ট্রাই করলে পারবো, পারবো। তারপরে আচ্ছা, তো না পারলে যাদের কালকে কাছে বলবো। আগে আমি করাইছি, তো তো যাদের কাছে করা আছে তোমরা কাজ করবা, ওদেরকে সহায়তা করবা। তোমরা স্যার ছবি এই অঙ্কটা তো করার নাই মনে হয়। স্যার এটা করাইছি করতে করাইছি পারবো স্যার, করাইছে? চেষ্টা করলে হ্যাঁ পারবো করানো স্যার। হয়েছে আবার কও স্যার কও, আমার করতে সময় লাগবে না, যদি না না করাই স্যার আমরা 10 পারবো। মিনিট আমি করালাম। না স্যার পারবো। পারবো স্যার স্যার 16 নম্বরটা সমস্যা স্যার, কও। 16 আর 24 স্যার, এই দুইটা অঙ্ক করাই দিন স্যার। যারা আচ্ছা, করছে ওটা একটু সামনের দিকে ছবিটা আছে। দিও, আমরা এটা মিলাই এটা নিমুনে। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন এটা কি পারবা তো? জি জি স্যার স্যার পারবো। তো তোমরা যেটা দুইটা কইরো, দুইটাই যাদের করলাম, কাছে আমরা করা রাখলাম। আছে, তোমরা তারা কি করবা, সমাধান তুলে ফটো তুলে ওদেরকে দিয়ে দিও, ছবি তুলে, যাতে আমরা একটু মিলাই নিমুনে। হ্যাঁ এরপরে তোমরা প্র্যাকটিস করে কইরা লাইতে পারবা। এটার মধ্যে আগেরটা দেখা দেখা বহাই দিবা, শেষ। জি স্যার। পরে কত দুইটা নাম্বার দিছে? এন্ট্রি শুধু নাই ও স্যার, 12 12 নাম্বার। 12 নাম্বার। চলো আমরা 12 নাম্বার অঙ্কের দিকে যাই তাহলে। 12। তো এটা কিন্তু অবশ্যই তোমরা যত্ন সহকারে এই অঙ্কটা করবা, কিন্তু এটা যদি তোমরা বইয়ে দেখো, যে কোনো বইতে এই অঙ্কটাকে 3 স্টার হিসাবে রাখে। হ্যাঁ, এটা 3 স্টার হিসাবে এই অঙ্কটাকে রাখে, তারা ইম্পর্টেন্সের দিকে এটা রাখে। তো 12 নম্বর অঙ্কে দেখো, ফলোইং ডাটা পার্টিং টু এপ্রিল, এপ্রিল মাসের তথ্য দেওয়া আছে। বিগিনিং ইনভেন্টরি শূন্য। এই অঙ্কে বিগিনিং ইনভেন্টরি নাই, ওই অঙ্কে বিগিনিং ইনভেন্টরি খুঁজবাও না, ওটাই বিগিনিং ইনভেন্টরি আর আসবে না। এবারে ইউনিট সোল্ড, পণ্য বিক্রি করছে হলো 5,000, আর ইউনিট প্রোডিউস, পণ্য উৎপাদন করছিল 8,000। আমরা প্রথম অঙ্কে শিখাইছিলাম যতটা পণ্য উৎপাদন করবে সেখান থেকে বিক্রি করার পরে যা থাকবে সেটা সমাপনী মজুত পণ্য। তো আমরা যদি দেখি, এখানে প্রোডাকশন করছে 8,000, বেচছে হলো 5,000, তাহলে থাকে হলো 3,000। এই 3,000। 3,000-কে আমরা বলবো ইন্ডিং ইনভেন্টরি, সমাপনী ফিনিশ গুডস। সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 20 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল। কি সমস্যা কোনো? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল 56,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমরা
যে অঙ্কটা এইমাত্র দেখাইলাম সেখানে পার ইউনিট 1 নাম্বার ওয়ার্কিং এ বের করছিলাম, কিন্তু ওরা 1 নাম্বার ওয়ার্কিংটা করে আনসারটা দিয়ে দিছে 60 টাকা। ওরা কি করছে, আনসারটা দিয়ে দিছে 60 টাকা। তারপরে কমার্শিয়াল এক্সপেন্স অল ফিক্সড বলেই দিছে, কমার্শিয়াল এক্সপেন্স অল ফিক্সড। আচ্ছা, এই যে অঙ্কটা এইমাত্র দেখলাম, এই অঙ্কটা আর তোমরা চাইয়া দেখো যে 10 নাম্বার অঙ্ক দেখতে একরকম না? 9 নাম্বার। 10 নম্বরের মতো। 10 জি স্যার ও সেম 10। সেম অঙ্ক। জি স্যার। তো একটা আমি করাইলাম, ওটা তো যদি এখন এই অঙ্কটাই পরীক্ষায় আসলো 12 না আইসা 10 আসলো, সমস্যা হবে না তো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 করি, ইনকাম স্টেটমেন্ট এসি মেথড। আমরা ডিটেলে লিখতে চাই স্যার না, এটা কি ওয়ার্কিং হইব না কোনো? ওই যে না, সব ওয়ার্কিং এর দেওয়া আছে। অ্যানসার দিয়ে দিছে। 1 নাম্বার ওয়ার্কিং কি কর্তা কওতো? ফিক্সড স্যার ফ্যাক্টরি ফিক্সড ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড। দেখো তো পার ইউনিট দেওয়া আছে না 60 টাকা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তারপরে আরেকটা করতাম বিগিনিং ইনভেন্টরি Beginning প্লাস inventory। প্রোডাকশন মাইনাস এন্ডিং সমান সেল। জি তো স্যার। ওইটারও জি, স্যার। অ্যানসার বলা আছে, কারণ প্রোডাকশন জি, স্যার। 8000 সেল করছে 5000, তাহলে থাকে 3000, মুখে মুখে 3000 করা যায়, ইন্ডিং। জি জি স্যার। স্যার। ওয়ার্কিং না করলেও চলে এই অঙ্কটা। এখন যদি করতে চাও তাতে কোনো সমস্যা নেই, করে দেখাও তাতেও সমস্যা নেই। তো নরমাল অঙ্ক করা শুরু করে দিলাম। চার্জ প্রথমে সেলস, এই অঙ্কে সেল করছে 5000, 40 টাকা। রেট হলো 40 টাকা, 4 5 20, 2 লাখ। 2 লাখ টাকা, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোলে প্রথমে হলো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। ভেরিয়েবল। ডিরেক্টের আরেক নাম ভেরিয়েবল, আমি ভেরিয়েবল ভেরিয়েবল। শব্দটাই লিখে দিই তাহলেই হবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, মনে রাখো ভেরিয়েবলের অপর নাম ডিরেক্ট, যেমন এই অঙ্কে ডিরেক্ট লেখা আছে। জি স্যার। তো আমরা কি করব, উৎপাদন করছে 8000, রেট হলো 20 টাকা, জি স্যার। 8000 ইন্টু 20, 1,60,000 তাহলে হয় 1,60,000। এরপর হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, 8000 8000, রেট দেওয়া আছে 7 টাকা, 7 টাকা করে 56,000। 56,000, যোগ করলে হয় 2,16,000। 2,16,000। 16,000 এটার নাম স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। কস্ট। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন এর সাথে বিগিনিং নাই, তো লেখা তো আর লাভ নাই, আমরা এর সাথে বিগিনিংটা যোগ করি। এই অঙ্কে বলছে বিগিনিং 0, বিগিনিং লিখবো না, ডিরেক্ট আমরা এন্ডিং লিখবো। তোমরা যদি কেউ কোনো কোশ্চেন না করো তাহলে মাইক্রোফোন অফ রাখো। হ্যাঁ, কার মাইক্রোফোন অন করা? অনেক নয়েজ আসতেছে। এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি 3000। এখন তোমরা 3000 আমারে বলো যে 3000 কি 27 খোঁজার দরকার আছে? 27। 27,000 জি না স্যার। 3000 কিন্তু প্রশ্নে দেয়া নাই, প্রশ্নে দেয়া নাই 3000। এটা 27 কেন? এই যে 20 আর এই আর যে 7 7, যোগ। এই দুইটা যোগ কইরা 27। মনে রাখবা এসি মেথডে রেট অলওয়েজ এরকম দুইটা হবে, আর বিসি মেথডে শুধু একটা হবে। তো 3000 গুণ 27 গুণ কম 81,000। 81,000। তো এই 81,000 বিয়োগ করে দিব। 3 লাখ বিয়োগ করলে বিয়োগ। 3 লাখ তো হয় না, 1,35,000। হ্যাঁ স্যার। 1,35,000। 35,000। তারপরে এরপরে আবার 65,000। বিয়োগ করে দিব, 65,000। 65,000 স্যার। বিয়োগ করলে 65,000। এটার নাম হলো গ্রস প্রফিট। এন্ডিং ইনভেন্টরি 30,000 টাকা আসলো থেকে। হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরি 30,000 টাকা। 3,000, 3,000, 3,000 30 না, 3,000। প্রোডাকশন থেকে সেল বাদ, প্রোডাকশন থেকে সেল বাদ। প্রোডাকশন 8,000, সেল করছে 5,000, বুঝছো? জি স্যার। আচ্ছা, ওটা থেকে এন্ডিং ইনভেন্টরি বের হয়েছে, দুইটা মাইনাস করার পর।
যদি তোমরা লিখে নিতে হয় লিখতে পারো, কোনো সমস্যা নাই। অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে এন্ট্রি আছে একটা, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স। 20,000। এই ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স একটাই আছে, এটা ছোট অঙ্ক, তবে তাই বললাম মনে করে না এটা পরীক্ষায় আসে না, এটা আসে, এরকম অঙ্ক 45,000। পরীক্ষায় আসে। তাহলে এটার অ্যান্সার হলো 45,000। এটার নাম হলো নেট অপারেটিং ইনকাম। ছোট ছোট বলতে ইম্পর্টেন্ট, ছোট হইলেও কি হয়েছে ইম্পর্টেন্ট। তো আমরা রিকোয়ারমেন্ট 2 করব। একই বিষয়, ইনকাম স্টেটমেন্ট, ভিসি মেথড। ভিসি মেথড, তো আমরা কি করব, বরাবরের ন্যায় এগুলা দেখা দেখা বসাবো। প্রথমে সেলস 5,000 গুণন 40, গুণ করলে 2 লাখ। এটা থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এই শিরোনামটার আন্ডার আগে একটা নাম বৈশা গেছে, সেটা হলো ভেরিয়েবল। এটা আমরা লিখছি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এইটা লিখলাম প্রথমে, এইটা লিখলাম পরে এইটা লিখলাম। এখন মনে রাখবা এইটার মধ্যে কখনো এই এন্ট্রিটা বসবো না এই মেথডে, তাহলে থাকে প্রথমটা, ওইটাই লিখবো। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট যেমনে আছে এমনে, 8,000 গুণ 20, 8,000 গুণ 20 1,60,000। 1,60,000। এরপরে যেটা এই যে কাইটা দিছি এই লাইনটা এই মেথডে বহে না, তারপরে এইটা চলে আসবো, এই যে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি এইটার মতো করেই করব, তবে 3,000 গুণন 20, কারণ 20, আগের অঙ্কে 60,000। 27 ছিল, এখানে দুইটা রেট ছিল, জি এখানে স্যার। একটা রেট মাত্র 20, তাই 20 দ্বারা গুণ। কত হয়? 60,000। 1 লক্ষ। বিয়োগ করলে হয় 1 লাখ। 1 লাখ। এইটা আবার 1 লাখ। বিয়োগ করে দিলে হয় 1 লাখ। আবার 1 লাখ। এটার নাম হলো Net নেট contribution margin। কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। এটা থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। আচ্ছা, আগের অঙ্কটাই তো গ্রস কন্ট্রিবিউশন একটা লিখছিলাম, পরে নিট লিখছিলাম, এখন সরাসরি নিট কেন লিখলাম? স্যার আনফেভারেবল নাই, তারপর ভেরিয়েবল মার্কেটিং নাই কেন? আনফেভারেবল কোন জি স্যার। ফ্যাক্ট না, আনফেভারেবল তো এনে কখনোই আসবে না। ভেরিয়েবল ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স ভেরিয়েবল নামে মার্কেটিং এক্সপেন্সটা নাই। এই এন্ট্রিটা এই অঙ্কটায় নাই। দেখো এখানে দুইটা ছিল, এখানে একটা আছে এখন, তাই ওই এন্ট্রির কারণে দ্বিতীয় শিরোনামটা নিট কন্ট্রিবিউশন মার্জিন লিখলাম। এখন অপারেটিং এক্সপেন্স, এখানে যে অপারেটিং এক্সপেন্সের আন্ডারে যে লাইনটা আছে এই লাইনটাই আগে বসাবো, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স। এটা আছে 20,000। আরেকটা হলো এই যে ভদ্রলোক রে কাইটা দিছি, এই ভদ্রলোক এখানে বসবে, সেটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আর এটা করার সময় আমি বলছিলাম প্রশ্ন থেকে প্রশ্ন। লিখবা। জি স্যার। 56,000। প্রশ্নে আছে 56,000, এই দুইটারে যোগ করতে হবে 76,000। 76,000, 24,000। তাহলে অ্যান্সার হয় 24,000। এটার নাম হলো নেট অপারেটিং ইনকাম। এটার নাম হলো নেট অপারেটিং ইনকাম। আর 3 নাম্বার রিকোয়ারমেন্টটা
আগের মতোই, যদিও তারপরও আমি করাইয়ে দেব, যেটা করাচ্ছি এটা করাইয়ে দেব। এটা মুছে ফেললাম প্রথম অংশটা। রিকোয়ারমেন্ট 3, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। প্রথমে নেট অপারেটিং ইনকাম, এই নেট অপারেটিং ইনকামের মধ্যে অ্যাবজর্পশন কস্টিং, এটার অ্যান্সার আসছিল 45,000 না? জি স্যার। এরপরে হলো ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টিং আইলো 24,000, বিয়োগ করে দাও 21,000। 21,000। এরপরে লিখবো চেঞ্জ ইন ইনভেন্টরি, সূত্রটা একই রকম, এন্ডিং থেকে বিগিনিং বিয়োগ। এই অঙ্কে এন্ডিং কত? অ্যাবজর্পশনে 81,000। 81,000। 81,000, আর এই অঙ্কে বিগিনিং নাই দেখা শূন্য। জি জি স্যার। ভেরিয়েবল কস্টিং এটাই হইল 60,000। 60,000, মাইনাস হইল শূন্য, তাহলে অ্যান্সার 60,000, বিয়োগ 21,000। করে দিলে অ্যান্সার 21,000। এই হলো রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন স্টেট। আচ্ছা, তোমরা একটু 28 নাম্বার অঙ্কটায় যাও তো, জি আহমেদ স্যার। লিমিটেড 28 নাম্বার অঙ্কে যাও তো। জি স্যার গেছি। এটা কি হোমওয়ার্ক, মানে আমি ইম্পর্টেন্ট এর মধ্যে দিছি? না স্যার, এটা দেন নাই, তবে এটা দেওয়া আচ্ছা, উচিত ছিল। 28 নাম্বার অঙ্কটা একটু যাও। 28 নাম্বার অঙ্কটায় সবাই একটু যাও, আমি জাস্ট একটু পরে বোঝাই, শুরুটা করে দিব। 28 নাম্বার অঙ্ক শুরু করে দিব। 28 নাম্বার অঙ্কটা সাজেশনে অ্যাড করে নিও। এটা মুছে ফেললাম, এটা হয়েছে আশা করি। যে অঙ্ক করতে গেলে মাঝে মাঝে বাড়ে, যদি কমা সম্ভব না, বাড়ে, কমে না। এখন 28 নম্বর অঙ্কটা আহমেদ লিমিটেড, এই অঙ্কটার দিকে যাব। আমাকে সব অঙ্কের প্যাটার্ন বুঝাইতে হইলে সব ধরনের অঙ্কের একটা একটা দেখাইতে হবে, তাছাড়া তো সম্ভব না। 28-এ দেখো, সবাই 28 বাই করো। আহমেদ লিমিটেড ইউজ দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম প্রেজেন্ট president has recently heard the about the variable costing. However, he supplied the following data: normal capacity 1000 ইউনিট, আগের অঙ্কের মতো নরমাল ক্যাপাসিটি, বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, আর প্রোডাকশন বলছে 900 ইউনিট। প্রোডাকশন মানে অ্যাকচুয়াল প্রোডাকশন। সেল বলছে 1000 ইউনিট 10 টাকা করে। পরে বলছে ম্যাটেরিয়াল কস্ট 2 টাকা, লেবার কস্ট 1 টাকা, ভেরিয়েবল ওভারহেড 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এটা হলো 27 টাকা, 2700 টাকা, আর ফিক্সড সেলিং এক্সপেন্স হলো 1300 টাকা। আনফেভারেবল ভেরিয়েন্স এটা হলো 200 টাকা। রিকোয়ারমেন্ট আগের মতো দুইটা চাইছে, অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং দুইটা চাইছে। পার্থক্য হলো
এই অঙ্কে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড একত্রে দেওয়া। তো এটার জন্য জাস্ট আমি অঙ্ক শুরুটা করে দিব, বাকিটা তোমরা করে ফেলবা। তো এইটার জন্য ওয়ার্কিং করতেছি। তো নর্মালি আমরা প্রথম যে ওয়ার্কিং করি সেই ওয়ার্কিং গুলাই করব। প্রথমটা হলো ফিক্সড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি, হ্যাঁ, ওভারহেড কস্ট পার ইউনিট। প্রথম যে ওয়ার্কিং গুলো আমরা করি সিরিয়াল মেনটেন করে সেগুলো একই রকম ভাবে করব। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, নিচে নরমাল ক্যাপাসিটি। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কে দেওয়া আছে 2700। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। তো আমি কিন্তু শুরুতেই তোমাদের শিখাই নিয়েছি ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি, ওয়ার্ক, প্রোডাকশন এক কথা। এটা 2700 টাকা দেওয়া আছে। আর নরমাল ক্যাপাসিটি আমাদের অঙ্কে আছে 1000 ইউনিট। 2.7 টাকা। তাহলে এটার অ্যান্সার আসে 2.7। 7। 2 নাম্বার, বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেলস। প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলা বসাবো। বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট 200। প্লাস প্রোডাকশন 900। মানে অ্যাকচুয়াল প্রোডাকশন 900 ইউনিটস। এন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই। এই অঙ্কটা হলো 6 নাম্বার অঙ্কের মতো, একদম হুবহুব 6। আর জি স্যার। সেল অঙ্কে দেওয়া আছে 1000 1000। আচ্ছা, একদম 100 হুবহুব ইউনিট। 6 নাম্বার অঙ্ক, যেটা একদম 6 নাম্বারের মতো হুবহুব দেখে দেখে বহাই দিবা, শুধু মানটি এখান থেকে নিবা। সুতরাং এন্ডিং ইনভেন্টরি 100 ইউনিট। ক্যালকুলেশন করলে এটা 1100, 1000 গেলে 100 ইউনিট। এই দুইটা ওয়ার্কিং তো বরাবরের মতো 6 নাম্বার অঙ্কে করছি আমরা। এনসিএস 6 যে অঙ্কটা করলাম, স্টার পুরো অঙ্কটা করাই দিছি, ওই অঙ্কের মতোই এটা করলাম। এখন যদি তোমরা 6 নাম্বার অঙ্কে দেখো, একটা কথা লেখা আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এখন এই জি অঙ্কে স্যার। যদি কোথাও খুঁজে দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, বা একটু আগে যে আমরা 12 নাম্বার অঙ্ক করলাম সেখানেও ছিল, এই এন্ট্রিটা এই অঙ্কে নাই। এই এন্ট্রিটা এই অঙ্কে নাই। তো আমরা কি করব, এই এন্ট্রিটাকে খুঁজে বাই করে নিব। তো আমরা 3 নাম্বার ওয়ার্কিং হিসাবে এটা একটু লিখে নিব। লেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট সমান, আচ্ছা কলন দেই, লিখবা ম্যাটেরিয়াল যোগ লেবার যোগ ভেরিয়েবল ওভারহেড। এই অঙ্কে ম্যাটেরিয়াল আছে 2 টাকা, 2 টাকা। লেবার আছে 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা। যদি আমরা ক্যালকুলেশন করি 5 টাকা। 5 এর টাকা। অ্যান্সার হলো 5 টাকা। স্যার এখন এটা অঙ্কের মধ্যে যে আলাদা মানে এই এন্ট্রি গুলা দেখাইয়া দিলেও তো হইতো না স্যার? অঙ্কের মধ্যে, হ্যাঁ অঙ্কের মধ্যে দেখায় দিলে হয়তো, কিন্তু মনে হয়তো অঙ্কটা আরেক রকম সলিউশন। কিন্তু আমরা এখানে করছি, এখন নরমাল আগের অঙ্ক করব। তো আমি তোমাদেরকে জাস্ট রিকোয়ারমেন্ট এটা আমি টাইনা দিব, বিটা তোমরা নিজেরা করবা প্রথম সব দেখা দেখা। তো আমরা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নরমালি সব অঙ্কে দেওয়া থাকে, মনে রাখো। এই অঙ্কটা কিন্তু তোমরা সাজেশনে আজকে তুলে নিবা, এটা মিস্টেক হয়ে গেছে, মানে বাদ পড়ে গেছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা নরমালি সব অঙ্কে দেয়া থাকে,
কিন্তু এই অঙ্কে এটা দেওয়া নাই, এটা আলাদা আলাদা দেওয়া আছে। তো আমরা কি করছি, ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড তিনটা যোগ করছি, যোগ করার পরে এই অ্যামাউন্টটা বের করে নিছি। তাহলে আমরা বলতে পারি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে ম্যাটেরিয়াল বসে, লেবার বসে, আর ভেরিয়েবল ওভারহেড বসে। এই তিনটা এন্ট্রির যোগফল হলো এটা 2,2,1,5 টাকা। এই হলো এটা। তো আমি রিকোয়ারমেন্ট এটা তোমাদেরকে টেনে দিব, রিকোয়ারমেন্ট এটা আমি করাই দেব, বি নাম্বারটা তোমরা করবে। তো আমি এটা মুছে ফেললাম, কিন্তু নিচেরটা মুছতেছি না, নিচেরটা তোলো তোমরা। আশা করি তোলা হয়ে গেছে। রিকোয়ারমেন্ট এ, ইনকাম স্টেটমেন্ট এসি মেথড আর ডিসি মেথড তোমরা নিজেরা করে নিবা। চলো আমরা এটা সমাধান শুরু করলাম। এসি মেথড, প্রথমে আমরা নরমালি আগের অঙ্কের মতোই লিখবো। সেল 1000 ইউনিট, রেট হলো 10 টাকা। আগের অঙ্ক যে দুইটা করছি প্রত্যেকটা অঙ্কে 10 টাকাই ছিল, একটাই মনে হয় 40 টাকা ছিল। 1000 ইন্টু 10, তার মানে হলো 10,000 কত টাকা? 1 লাখ। 10,000 ও 10,000 তো হবে, রাইট। 10,000 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে এই যে এন্ট্রিটা যেটা প্রশ্নে দেয়া থাকার কথা ছিল, যেটা আমরা বের করলাম, এখন প্রশ্নে দেয়া নাই দেখা সেটা লিখবো। 45 সেটা লিখবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 900 ইন্টু রেটটা গুণ কত বের হইলো? 5 5 5 নং 45 4500 টাকা। এখানে পরবর্তী এন্ট্রি বসে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড। 2700 এটা 900 900, রেটটা কত হইলো? 2.7। 7 900 ইন্টু 2.7 গুণ করো, 2,430 2430 টাকা। 6,930 যোগ করলে হবে 6,930। 930 6,930। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে নরমালি আমরা বিগিনিং ইনভেন্টরি, যোগ করব। বিগিনিং ইনভেন্টরি প্রশ্নেই দেওয়া আছে 200 ইউনিট, আর রেটটা হলো এই দুইটা রেটের যোগফল 7.7 7.7। 1540 1,540 গুণ করলে স্যার 1540। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2.7 কই থেকে আসলো? ওয়ার্কিং এটা ওয়ার্কিং করছে রিকোয়ারমেন্ট, ওয়ার্কিং একে, ও পাইছি পাইছি। ওয়ার্কিং একে। তো আমরা এটা যোগ করি 8,470 8,470। এটা থেকে আমরা ইন্ডিং বাদ দিব। ইন্ডিং ইনভেন্টরি এটাও প্রশ্নে দেওয়া ছিল না, বের 100 করছিলাম? 100 স্যার 100 ইউনিট এটা বের করছিলাম না? জি স্যার 7.7 দ্বারা গুণ 770 জি স্যার 770। 7,700 এটা বিয়োগ করলে 7,700 টাকা। এরপরে আনফেভারেবল ভেরিয়েন্স আগের অঙ্কের মতো আছে 200 টাকা এটা দেওয়া আছে 200 টাকা। আর 200 আগে যে অঙ্কটা করছিলাম 6 নম্বর, ওখানে 5,000 ছিল, জি যোগ স্যার। করলে হইলো 7,000। 7,900 এখন বরাবরের মতো আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড, যেটা আমরা শিখাইছিলাম আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড যোগ হয়, ওভার অ্যাপ্লাইড বিয়োগ হয় হয়। এই দুইটা শিখতে হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দ্বারা। ফিক্সড আমাদের ফ্যাক্টরি অঙ্কে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2700 টাকা দেওয়া আছে। জি স্যার মানে আমরা দেখবো যে প্রশ্নে আমরা লিখছি কত, 2430 2430 টাকা লিখছি, কম লিখছি। কম লিখলে এটাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড, আর আন্ডার অ্যাপ্লাইড যোগ হয়। তো আমরা লিখবো যোগ আন্ডার অ্যাপ্লাইড 270 টাকা
আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যদি তোমরা দেখায় দিতে চাও এটাও দেখায় দিতে পারি, এটা মাইনাস এত 200 কত কইলা 70 70 যোগ করো 8,170 8,170 8,170 টাকা বিয়োগ করলে 1,830 বিয়োগ করলে হয় 1,830 টাকা। এটার নাম হলো গ্রস প্রফিট, এটার নাম হলো গ্রস প্রফিট। বাকিটুকু আমরা ওই পাশে লিখব। গ্রস প্রফিটের পরে বাকিটুকু অপারেটিং এক্সপেন্স মাইনাস অপারেটিং এক্সপেন্স। এখন একটাই দেওয়া অপারেটিং fixed এক্সপেন্সে এন্ট্রি সাধারণত থাকে দুইটা, এই অঙ্কে আছে একটা ফিক্সড সেলিং এক্সপেন্স। তো একটা এন্ট্রি তো এনেই লেখা যেত বুদ্ধাই। জি স্যার আচ্ছা, যোগ ফিক্সড সেলিং এক্সপেন্স সেলিং 1300 এক্সপেন্স, এটা কত দেওয়া? 1300 তো আমরা 1300 বিয়োগ করব, 530 530 টাকা হলো অ্যান্সার। এটার নাম নেট অপারেটিং ইনকাম। তো এই হলো আমাদের এটার অ্যাবজর্পশন কস্টিং। এটা আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো ভেরিয়েবল কস্টিং। তো আমরা কি করলাম, ম্যাটেরিয়াল লেবার আর ভেরিয়েবল ওভারহেড যেটা ছিল সেগুলোকে যোগ করে আমরা কি করলাম, বানাইয়া নিলাম। এটা যোগ করে আমরা বানায় নিলাম যে ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। নরমালি এই সব অঙ্কে এটা দেয়া থাকে, কিন্তু এই অঙ্কে আমরা এটা বানায় নিলাম, এই আর কি। তোমরা যদি 29 নম্বর অঙ্কেও দেখো, দেখবে এই লাইনটা দেয়া আছে। 29 নম্বর অঙ্ক তো বুঝতেই পারছো যে এটা 6 নম্বর অঙ্কই দেখা দেখা তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা এটা ভিসি মেথড করি তো আমরা কি করব, এটা যেভাবে আছে সেম থাকবে। আর এটা কস্ট অফ গুডস সোল্ড এর আগে একটা ভেরিয়েবল শব্দটা বসায় দেব। এরপরে এই এন্ট্রিটা ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স যা আছে তাই লিখবো। আর Fixed এই budget. ভদ্রলোককে আমরা এখান থেকে কাইটা দিব। আশা করে বুঝছি। তো আমাদের এই লাইনটা তার হবে না, এইটাই থাকবে। এর থেকে আমরা বিগিনিং ইনভেন্টরি যোগ করব, তবে এটার যোগফল 5 দিয়ে হবে। কত দিয়ে হবে? 5 এখানে যদি 5 হয়, 5 দুগুণে 10, এখানে হবে 1000। এটার সাথে যদি আমি 1000 যোগ করি তাহলে এটা অ্যান্সার হবে 5500। এটার অ্যান্সার হবে তখন 5500। এটা থেকে নরমালি আমরা এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব, তবে এখানে অ্যান্সার হবে 5। তো যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 500। তো বিয়োগ করলে যে অ্যান্সার হবে সেটা এখানে হবে। 5000 এরপরে আনফেভারেবল 200 এটা যোগ করব। যোগ করার পরে এই দুইটা যোগ করলে 5200 এদিকে চলে যাবে এবং এটা ব্র্যাকেটে হবে, কারণ এই অংশটা হবে না। আসে না। কি বলে, এই যে ভেরিয়েবল কস্টিং এ এটা আসে না, তো এগুলো বাদ, এগুলো মুছে যাবে। তো আমাদের কি হবে, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 4800। এটার নাম হবে হলো নেট কন্ট্রিবিউশন মার্জিন। এটা থেকে আমরা কি করব, অপারেটিং এক্সপেন্স বাদ দিব। তো অপারেটিং এক্সপেন্সের মধ্যে এই যে ভদ্রলোক বসে আছে তারে নিয়ে আসব, একটা লিখব ফিক্সড সেলিং এক্সপেন্স, এটা 1300। আর এইখানে যে ভদ্রলোকরে আমরা কাইটা দিছিলাম তাকে আমরা এখানে নিয়ে আসব, বলবো আপনি এখানে আসেন। সেটা হলো ফিক্সড factory overhead. ফিক্সড Factory ফ্যাক্টরি overhead. ওভারহেড। হ্যাঁ, তো এটা সব সময় আমি বলছিলাম যেটা আপনারা প্রশ্ন থেকে লিখবেন, সব সময় প্রশ্ন থেকে, কখনো সলিউশন থেকে না। তো এই দুই ভদ্রলোককে যদি যোগ করি তাহলে আসে হলো 4000, তাই না? জি স্যার। আচ্ছা, 4000 যদি হয় বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার কত হবে তাহলে? 800। জি স্যার আচ্ছা, এই তো তাহলে আমাদের ডিসি মেথডও তো হয়েই গেল, এই অঙ্কটা তো হয়েই গেল। এগুলো সব একই রকমের অঙ্ক, যেমন এই যে 29, 30 এগুলো সব সেম অঙ্ক। 29, 30, 27
এগুলা সেম। তোমরা বলো তো 26 কি দিছি আমি? 26 জি স্যার। জি স্যার। চলেন 26 নাম্বার অঙ্কে যাই। স্যার আজকে জায়গা 16 নম্বর অঙ্কটা আর করাইয়েন না। কত নাম্বার কইছো? 16 নম্বর 16 নাম্বার অঙ্ক। এটা বেশি 16 নাম্বার কি করাই দেই নাই? না, আজকে তো করার নেই। আচ্ছা ঠিক আছে, তা আমি কি কালকে রাইখা দিব করাইন। আজকে? কালকে স্যার করাবো? কালকে করাইয়েন। স্যার কালকে করাইয়েন, আজকে থাক। প্লিজ